সত্যম শিবম সুন্দরম। নমস্কার। প্রথমে জানাই দক্ষিণবঙ্গ যাত্রা উৎসব যাত্রা শিল্প সমন্বয়ের সকল সভ্যবৃন্দকে স্বর্ণময়ী অপেরার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের আগাম প্রীতি শুভেচ্ছা ও স্নেহ অভিনন্দন। সেই সঙ্গে জানাই সকল দর্শক মণ্ডলীকে একরাশ ভালোবাসা ও অভিনন্দন। যাত্রারমের পূর্বে একটি বিশেষ ঘোষণাটি মন দিয়ে শুনবেন। আমাদের এই যাত্রা রেকর্ডিং করে কেউ ইউটিউবে ছাড়বেন না, তাহলে কিন্তু উনি আইনের আওতায় পড়বেন। ঘোষণাটি শেষ হলো। ধন্যবাদ। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ত্রিকালদর্শী বাবা লোকনাথ ও পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্রের পাদ ও পদ্মে প্রণতি জানিয়ে স্থানীয় প্রশাসন বিভাগ, আয়োজক মণ্ডলী এবং সমস্ত দর্শক মণ্ডলীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের নাটক। শয়তান, তো সাহসী করে আমার পথ ছুড়লো। তুই কি জানিস আমি কি? আমি ডিএসপি অগ্নিদেব রায়ের বোন। হ্যাঁ জানি তো। আর তুমি ডিএসপি অগ্নিদেব রায়ের বোন বলে তো তোমার এই দুর্দশা। কি বলে? খাসা, তুমি একদম খাসা। জানো দাসা বিয়ারা ভালোবাসা দিয়ে বর্তমান মন ভরে দেবে। এসো 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 বলছি, এসো এসো। গায়ে হাত দিবি না বলে দিচ্ছি। বস্তা তো এখান থেকে চলে যা। আমার দাদা যদি জানতে পারে তোমায় হেনস্থা করেছিস, তাহলে তোকে ইনকন্টাক্ট করে মেরে ফেলবে। তার আগে কাউন্টার অ্যাটাক করে বসের ডেরায় তোকে তুলে নিয়ে যাবো। এসো এসো। ইয়েস, ডিএসপি অগ্নিদেব রায় স্পিকিং। শুনুন, শহরের মেন পয়েন্টে নাকা চেকিং শুরু করুন, যেন একটা প্রাণীও বেরোতে না পারে। মনে রাখবেন, ওরা আমার বোনকে কিডন্যাপ করেছে। একটা ক্রিমিনালের হাতে আমার বোনের সম্মানটুকু যদি নষ্ট হয়, তাহলে জানবেন এই পরাজয় ডিএসপি অগ্নিদেব রায়ের পরাজয় নয়, এই পরাজয় সারা পুলিশ ডিপার্টমেন্টের। দাদা, এই যে দাদা, আলপনার কি কোনো খবর পেলে? না রে অভিনা, আমি এখনো কোনো খবর পাইনি। তবে আমার দৃঢ় বিশ্বাস, খুব তাড়াতাড়ি আমি আলপনাকে উদ্ধার করতে পারবো। তুমি ডিএসপি না হলে আজ হয়তো আলপনার জীবন এমন বিপন্ন হতো না। হয়তো তোমার কোনো পুরনো শত্রু তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আলপনাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তাই যদি হয়, সেই ক্রিমিনালটার কাছে নিজেকে সারেন্ডার করে তুমি আলপনাকে ফিরিয়ে নিয়ে এসো দাদা। আমি তোমার পায়ে ধরে বলছি। পুলিশ কখনো ক্রিমিনালের পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চায় না, বরং ক্রিমিনালই পুলিশের পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চায়। আজকালকার ক্রিমিনালরা পুলিশকে ভয় পায় না দাদা, কারণ ওদের মাথার উপর কোনো না কোনো নেতা মন্ত্রীর হাত আছে। আর তুমি বেশি ক্ষমতা দেখাতে চাইলে তোমারই ক্ষমতা কেড়ে নিয়ে তোমাকে হয়তো দূরে কোথাও বদলি করে দেবে। ঠিক বলেছিস অভি, তুই ঠিক বলেছিস। রাজনীতির জাতাকলে পড়ে পুলিশ প্রশাসন আজ সম্পূর্ণ দিশেহারা হয়ে গেছে। নেতা মন্ত্রীদের অঙ্গুলি হেলন ছাড়া পুলিশ প্রশাসনের স্বাধীনভাবে কাজ করার কোনো উপায় নেই। থাকবে কি করে? যে দেশের আইনে একজন আইপিএস অফিসারকে একজন মাধ্যমিক পাস নেতার সামনে স্যার বলে সেলাম ঠুকতে হয়, সে দেশের পুলিশ প্রশাসনের আজ শুধু পঙ্গু সেজে থাকা ছাড়া আর যে কোনো উপায় নেই রে অভি, কোনো উপায় নেই। হ্যালো, ইয়েস, ডিএসপি অগ্নিদেব রায় স্পিকিং। হোয়াট? আপনি কে? মহাকাল। মহাকাল? ইয়েস ডিএসপি সাহেব, একদিন আমি ছিলাম অন্ধকার জগতের বেতাজ বাদশা, কিন্তু আপনি আমার পেছনে লেগে আমার সমগ্র সাম্রাজ্যটাকে ভেঙে তছনছ করে দিয়েছেন। আর তারই বদলা নিতে আমি আপনার বোনকে তুলে এনেছি। সাবধান মহাকাল, একটা কথা তুমি মনে রেখো, যে আগুন নিয়ে তুমি খেলা শুরু করেছো, সেই আগুনে কিন্তু তুমি জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। তার আগে মহাকালে প্রতিশোধের আগুনে আপনার বোন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। মহাকাল, তুমি ভালো চাও তো এখনো বলো, আমার বোনকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? আমি ডিএসপি, আপনার বোন করে চোরাই মানলে যে তাকে আমি লুকিয়ে রাখবো। শুনুন, বোনকে যদি দেখতে চান তাহলে এক্ষুনি ছুটে যান পান্ডিয়ার জঙ্গলে, নয়তো হীরা ঝিলে চরে, যেখানে দেখতে পাবেন অর্ধমৃত অর্ধনগ্ন অবস্থা পড়ে আছে আপনার আদরের ছোট বোন আলপনা। তোমাকে আমি হ্যালো 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 দাদা
দাদা কার ফোন ছিল? আলপনা সম্পর্কে কি বলছিল? এত সব বলার সময় আমার এখন নেই রে অভি, আমার হাতে একদম সময় নেই। দাদা। ওরে অভি, দেরি না করে এখন আমাদের যেতে হবে হীরা ঝিলের চরে। হীরা ঝিলের চরে? না না অভি না, হীরা ঝিলের চরে নয়, হীরা ঝিলের চরে নয়, আমাদের এখন যেতে হবে পান্ডিয়ার জঙ্গলে। আলপনা, আলপনা এখানে এভাবে পড়ে আছে কেন? এই এই বোন, এই বোন, ওরে ওরে তুই তুই ঠিক আছিস তো? দাদা দাদা আলপনা কথা বলছে না কেন? তবে কি আলপনা? আলপনা, এই তো আলপনার জ্ঞান ফিরেছে দাদা, আলপনার জ্ঞান ফিরেছে। আলপনা, ওরে বোন তুই কথা বল, বোন তুই কথা বল, তুই কথা। একি রে বোন, তুই তুই এরকম করছিস কেন? এই দেখ না, দেখ না, আমরা এসে গেছি, আর তোর কোনো ভয় নেই রে বোন, কোনো ভয় নেই। আয় আয় বোন, আয়, তুই আমাদের কাছে আয়। কেমন করে যাবো দাদা? তোমার আলপনার কলঙ্কের কালিজে তোমার পবিত্র হৃদয়টাকে নোংরা করে দেবে দাদা। তার মানে তুই একটা জানোয়ার তোমার আলপনাকে নষ্ট করে দিয়েছে দাদা। তোমার পবিত্র আলপনা যে অপবিত্র হয়ে গেছে দাদা। আলপনা, বাহ বারে দুনিয়া বাহ, আরো একবার প্রমাণ হয়ে গেল এদেশের নারীরা এখনো সুরক্ষিত নয়। এখনো পুলিশ প্রশাসনের শুভ শক্তির চেয়ে ক্রিমিনালদের অশুভ শক্তির ক্ষমতা অনেক বেশি। কিন্তু না, একটা কথা তুই কান খুলে শুনে রাখ শয়তান মহাকাল, ওই মেঘের আড়ালে থেকে এই ডিএসপি অগ্নিদেব রায়ের সঙ্গে লড়াই চালিয়ে গেলেও একদিন না একদিন তোকে আমি ওই মেঘের আড়াল থেকে ঠিক টেনে বার করবই। না দাদা না, ওরা ওরা তোমাদের মেরে ফেলবে দাদা, ওরা তোমাদের মেরে ফেলবে, ওরা তোমাদের। কারা? আমি জানি না দাদা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি জানি, তাই যথাসময়ে ওকে আমি চরম শাস্তি দেব। কিন্তু তুই এখন দেরি না করে আমাদের সঙ্গে বাড়ি ফিরে চল রে বোন, বাড়ি ফিরে চল। কেমন করে বাড়ি ফিরবো দাদা? এই কালা মুখে আমি কেমন করে বাড়ি ফিরবো? এই সমাজ সংসার আমার দিকে আঙুল তুলে বলবে ওই ওই যাশা দর্শিতা মেয়েটা, তখন আমি সহ্য করতে পারবো না দাদা, আমি সহ্য করতে পারবো না। তাছে তাছে এখান থেকে চলে যাও দাদা, তোমরা এখান থেকে চলে যাও, আর আমি আমার কলঙ্ক রাখতেই ওই নদীর চলে যাও। আপনি আত্মহত্যা করে। ওরে না বোন না, ওর কাছ তুই করিস না। ওরে তুই আমার কথা শোন বোন, শোন, তুই আমার কথা শোন। ওরে তুই এরকম করিস না আলপনা, তুই আমার কথাটা শোন। কাঁদিস রে বোন, তুই কাঁদিস নে, চোখের জল ফেলে তুই আমাকে আর দুর্বল করে দিস নে। ওরে ওরে আজ আমি তোকে রক্ষা করতে না পারলেও কি হবে, এই আমি তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, যে শয়তান তোর চরম সর্বনাশ করেছে তাকে উপযুক্ত সাজা আমি দেব রে বোন, উপযুক্ত সাজা আমি দেব। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনায় ডাক্তার দ্রোণাচার্য রঞ্জন কুমার, সহ নির্দেশনায় প্রসাদ রায়, সুরমাস্টার সমীর, নৃত্যে গণেশ শঙ্কর, আবহ সমীরণগিরি, ভক্তি গায়ন তপন সামন্ত, উত্তম দাস, আলো ধ্বনি শক্তি সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার জিতেন ও মাস্টার মিলন, প্রধান উপদেষ্টা সুনীল মাইতি, প্রধান পৃষ্ঠপোষক সুবল জানা ও বাপি দাস, জেনারেল ম্যানেজার রবি রঞ্জন জানা, দল ম্যানেজার তপন সামন্ত, স্টেট ম্যানেজার তপন শীত ও লক্ষ্মী সামন্ত, শ্রেষ্ঠাংশে
দুর্ধর্ষ খলনায়ক দিলীপ শেঠ, ব্রহড নায়িকা মিস রাঙা, গায়ক নায়ক কুমার রণজিৎ, দুষ্টু মিষ্টি মিস মামুনি, সংগ্রামী নায়ক কুমার শুভ এবং বলিষ্ঠ অভিনেতা মলয় নাগ তৎসহ স্বপন মহারানা, মিস মণিমালা, সুজিত কুমার, মিস ঝর্ণা ও হাসি রাজা মাস্টার রবি অভিনীত এবং মিলন কুমার দাস প্রযোজিত 1431 সালের স্বর্ণময়ী অপেরার হাসি কান্না সাসপেন্সে ভরা এক অসামান্য সামাজিক যাত্রাপালা। কামনার আগুনে প্রেমের আহুতি, বেদনায় কাঁধে বুক ভরা আশা, নিয়তির ঝড়ে ভেঙে খান খান, সুখের ঘরে শয়তানের বাসা, সুখের ঘরে শয়তানের বাসা, সুখের ঘরে শয়তানের বাসা। দর্শকের মন একেবারে ভরে যায়। তাই তো কালকে সেই মন ভরানো নাচটা আমি এক ঝলক প্র্যাকটিস করে নিই। ঠিক আছিস তো বোন? কোন রকবাদ যুবকের দল তোকে অশ্লীল ইঙ্গিত করেনি তো? কোন লম্পট দুষ্কৃতীর দল তোর শিলতাহানির চেষ্টা করেন তো বোন? এসব তুমি কি বলছো দাদা? আমি তো কারোর সঙ্গে কোনো অন্যায় করিনি, তাহলে কেন ওরা আমার সঙ্গে এভাবে ব্যবহার করবে?
কামদুনি সেই ফুলের মতো ফুটফুটে মেয়েটা তো কারো কোনো ক্ষতি করেনি রে বোন। দাদা। তবুও তাকে একদল দুষ্কৃতী লালসার খাবার হয়ে অকালে চলে যেতে হলো। জানি তো, আর আমাদের বিচার ব্যবস্থা কি হাল দেখো। এত বড় জঘন্য অপরাধ করেও সে ক্রিমিনাল কোনো সামান্যটুকু সাজা পেয়ে পার পেয়ে গেল। সেই জন্যই তো বড় চিন্তা হয় রে বোন, ওই ক্রিমিনাল গুলো গুরু পাবে লঘুদণ্ড পাওয়ায় সমাজের অন্যান্য দুষ্কৃতীগুলোর দুষ্কর্ম করার সাহস যেন বহুগুণ বেড়ে গেছে। দাদা। তাই তো তোকে বাইরে বেরোতে দেখলে মাঝে মাঝে আমার বড় ভয় হয়, কামদুনি নির্যাতিতার মতো তুইও যদি কোনোদিন। না না দাদা, সমাজটা এখন অন্ধকারে ঢেকে যায়নি যে মেয়েদেরকে আত্মরক্ষা করার জন্য বাড়িতে বন্দী হয়ে থাকতে হবে। তাছাড়া তুমি তো আছো দাদা। আমার যদি তেমন কোনো বিপদ আসে তাহলে তুমি কি আমায় রক্ষা করতে পারবে না? কেমন করে রক্ষা করবো রে বোন? দাদা, যেখানে একজন ডিএসপি তার নিজের বোনকে রক্ষা করতে পারে না, সেখানে একজন সাধারণ নাগরিক হয়ে আমি তোকে কেমন করে রক্ষা করবো রে বোন? ডিএসপির বোন মানে? তুমি কার কথা বলছো দাদা? আমার কলেজ লাইফের বন্ধু, বর্তমানে এখানকার ডিএসপি অগ্নিদেব রায়ের একমাত্র বোনের করুণ পরিণতির কথা বলছি। দাদা। খবরের কাগজে পড়িসনি, টিভির খবরে শুনিসনি? হ্যাঁ শুনেছি, একদম ডিএসপি বোনের উপর এত বড় একটা অন্যায় হয়ে গেল, অথচ পুলিশ সেই ক্রিমিনালগুলোকে আজও ধরতে পারলো না। এটা যে পুলিশ ডিপার্টমেন্টের কথা। ব্যর্থতা নয় রে বোন, ব্যর্থতা নয়, বল লজ্জা। হয়তো এই ক্রিমিনালগুলোর মাথায় কোন নেতা বা মন্ত্রীর হাত রয়েছে, আর সেই নেতা মন্ত্রীর চাপেই পুলিশ সবকিছু জেনেও না জানার ভান করে হাত পা গুটিয়ে বসে আছে। পুলিশ প্রশাসন যদি অন্ধ সেজে বসে থাকে তাহলে সমাজটা তো অন্ধকারে ঢেকে যাবেই। সেই জন্যই তো আমি বলছি, কাল থেকে তুই আর ইউনিভার্সিটি যাবি না। দাদা, এসব তুমি কি বলছো? কতগুলো দুষ্কৃতির ভয়ে আমি আমার লেখাপড়া বন্ধ করে দেবো? হ্যাঁ দেবী, লেখাপড়ার চেয়ে বেঁচে থাকাটাই বড্ড জরুরি। না দাদা, আমার জীবনে অনেক স্বপ্ন আছে, আর সেই সব স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমি লেখাপড়া বন্ধ করব না। চুপ কর, আমার শেষ কথা শুনে রাখ। ওইসব স্বপ্ন পূরণের কথা মন থেকে মুছে ফেলে সংসার করার জন্য প্রস্তুত হ। দাদা, আমাকে পড়াতে তোমার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, তাই না? আর সেটা মুখ ফুটে বলতে না পেরে অন্য অজুহাত খাড়া করে তুমি আমার লেখাপড়া বন্ধ করে দিতে চাইছো? কি বলি? বলো, আমাকে পড়াতে তোমার কত টাকা খরচ হয়েছে? যেভাবে হোক, যেমন করে হোক, আমি তোমার সব টাকা শোধ করে দেব। দাদা, তুমি আমায় মারলে দাদা। বেশ করেছি। আর একটা বাজে কথা বললে আবার আমি তোকে মারবো। হ্যাঁ, মারবেই তো। সেই কোন ছোটবেলায় আমি বাবা মাকে হারিয়েছি, তাই আজ আমার পাশে কেউ নেই। থাকার মধ্যে একজন বৌদি ছিল, তাকেও তো তুমি মিথ্যে অজুহাত খাড়া করে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছো। চুপ কর। যা জানিস না তা নিয়ে আর একটাও কথা বলবি না। একটা কথা জেনে রাখ, তোর বৌদিকে আমি চলে যেতে বাধ্য করিনি, সে স্বেচ্ছায় আমাকে ছেড়ে এই বাড়ি থেকে চলে গেছে। মিথ্যে কথা। তুমি আমার বোনের উপর এমনই ভাবে মানসিক টর্চার করেছিলে যে তার জন্য সে বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়। এ কথা কি আপনার বোন মাধুরী নিজের মুখে বলেছে, নাকি আপনি তার নাম করে মিথ্যে মুখরোচক গল্প বানিয়ে আমাদের সম্পর্কের তিক্ততা আরো বাড়াতে এসেছেন? তিক্ততা বাড়াতে আমি আসিনি মানব, আমি জানাতে এসেছি মাধুরী তোমাকে ডিভোর্স দিতে চায়। ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। মিথ্যে কথা। বৌদি কখনো দাদাকে ডিভোর্স দিতে পারে না। পারে রে বোন, পারে। আজকালকার মেয়েদের তো উচ্চাসার কোনো শেষ নেই। দাদা। হয়তো কোনো বড়লোক পাত্র জুটে গেছে। হ্যাঁ জুটি ভাই, তো তোমার চেয়ে ভালো এবং বড় লোক ছেলের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেব। কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা সংসার ভেঙে আবার নতুন করে সংসার করলেও সে সংসারে আপনার বোন কোনোদিনও সুখী হবে না। দাদা, তবু আপনার বোন যখন চাইছে তখন আমি তাকে ডিভোর্স দিতে রাজি। না দাদা না, ওনার মুখের কথা বিশ্বাস করে তুমি এত বড় সিদ্ধান্ত নিও না। তুমি একটিবার বৌদিকে ফোন করে দেখো। আমার মুখের কথা তোমরা যে বিশ্বাস করবে না, এই কথাটা আন্দাজ করে মাধুরী এই চিঠিটা পাঠিয়েছে। চিঠি? হ্যাঁ, চিঠি পড়ে দেখো। দেখি। বাহ, চমৎকার। মান অভিমান মতের অমিল কোন স্বামী স্ত্রীর মধ্যে হয় না, তাই বলে সামান্য কারণে এত বড় কঠিন সিদ্ধান্ত। দেখি কি লিখেছে চিঠিতে। অসম্ভব,
বৌদি কখনো এমন চিঠি লিখতে পারে না। আমার মনে হয় বৌদির হাতে লেখা নকল করে এই চিঠি লেখা হয়েছে দাদা। আমি হলফ করে বলতে পারি এই চিঠি নকল। নকল না আসল, সময় হলে তা বুঝতে পারবে। চলে ভাইয়া, তোমার সঙ্গে আর আমার বোনের সঙ্গে দেখা হবে আইনের আদালতে। আদালত? এই আদালত তোমার আর আমার বোনের ডিভোর্সের অফার মূল্য হবে 1 কোটি টাকা। দিয়ে দেব। মাধুরী আমার কাছ থেকে যা দাবি করবে তার আমি সবটাই দিয়ে দেব। দাদা! প্রয়োজন হলে আমি আমার সবকিছু বিক্রি করে দেব রে বোন, সব সব। না দাদা না, এক্ষুনি তুমি এইভাবে ভেঙে পড়ো না। তুমি একটিবার বৌদির মুখোমুখি দাঁড়াও, তা নিজের মুখে তুমি সব কথা শোনো। কি আর শুনবো রে বোন, যা বলার সে তো চিঠিতে লিখে পাঠিয়েছে। আমার মনে হয় এর মধ্যে কোনো চক্রান্ত আছে দাদা। যে মেয়েটা তোমাকে এতখানি ভালোবাসতে পারে সে সামান্য একটা তুচ্ছ কারণে তোমার জীবন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারে না দাদা। নিশ্চয়ই পারে, নিশ্চয়ই পারে রে বোন। কারণ আমি মানুষটা যে বড্ড খারাপ। স্বামী হিসেবে আমি আমার স্ত্রীর প্রতি কোনো কর্তব্য পালন করতে পারিনি। দাদা হিসেবেও আমি বড় নিষ্ঠুর। খরচের ভয়ে আমি আমার একমাত্র বোনের পড়াশোনা বন্ধ করে দিতে চাইছি। না না দাদা না, রাগের বসে আমার মাথা ঠিক ছিল না বলে আমি এইসব কথা বলে ফেলেছি। তোমার মতো এত ভালো মানুষ যে আমার দাদা, এতেই আমি ধন্য। কারণ তুমি যে আমার ভগবান। কি বললি? আর আমার স্নেহময়ী বৌদি যে আমার কাছে ভগবতী গো দাদা। রাধা? তাই এই ভগবানের পাশে যদি ভগবতী না থাকে তাহলে সংসার মন্দির যে শ্মশান হয়ে যাবে দাদা। রাধা? তাই আজ থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। চিরদিনের মতো লেখাপড়া বন্ধ করে দিয়ে আমি নিজেকে ঘরবন্দি করে রাখবো। রাধা? তুমি শুধু আমার বৌদিকে ফিরিয়ে আনো দাদা, তুমি শুধু আমার বৌদিকে ফিরিয়ে আনো। বেশ বোন বেশ, তোর কথা আমি রাখবো। দাদা? তবে তোর বউ দিয়ে বাড়িতে ফিরবে কিনা আমি জানি না। দাদা? তবু তোর কথা রাখতে অন্তত একবার তার মুখোমুখি গিয়ে আমি দাঁড়াবো। আর সেই সঙ্গে আমি আমার সিদ্ধান্ত বদল করে বলছি, কাল থেকে পড়াশোনা করতে তুই আমার ইউনিভার্সিটি যাবি। পিসিমা, শীঘ্রই দরজা জানলাগুলো বন্ধ করে দাও। ওই শয়তানগুলো আবার উপরে ঝাঁপিয়ে পড়ে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দেবে। পিসিমা, কারা তোর দিকে ছুটে আসছে? মা, ওরা কারা? ওরা এক একটি মানুষ রূপে জানোয়ার। ওদের চেহারাটা মানুষের মতো দেখতে হলো, ভেতরটা জানোয়ারের চেয়ে ভয়ঙ্কর। আমার ভীষণ ভয় করছে। তুই শান্ত হ মা, তুই শান্ত হ। চেয়ে দেখ, কেউ কোথাও নেই। কিন্তু আমি তো পরিষ্কার দেখেছি ওই শয়তানগুলো ওখানে দাঁড়িয়েছিল। আবার আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কত করে দেবে। আমার ভীষণ ভয় করছে পিসিমা, আমি পালিয়ে যাই পিসিমা। দাঁড়াল বলা, কোথায় যাচ্ছিস তুই? আচ্ছা তুই ওই দিকে চেয়ে দেখ, কেউ আছে? কেউ নেই তো? আচ্ছা তুই এই দিকে চেয়ে দেখ, কেউ আছে? কেউ নেই। আচ্ছা তুই ওই দিকে চেয়ে দেখ, কেউ আছে? কেউ কোথাও নেই। কিন্তু আমি তো পরিষ্কার দেখেছি ওই শয়তানগুলো জানলার পাশে দাঁড়িয়েছিল। তবে কি তোমাদেরকে দেখে ওরা গা ঢাকা দিয়েছে? কতবার তোকে আমি বলেছি যে সেদিনের সেই দুর্ঘটনার কথা কখনো মনে আনবি না। সেগুলো যতই ভাববি ততই তোর মনের মধ্যে ওই অবাস্তব চিন্তাগুলোই ঘুরপাক খাবে। তাই বলছে, যা ঘটে গেছে এবার সেটা তুই ভুলে যা মা, ভুলে যা পিসিমা। শরীরের ক্ষত যত সহজে মিলে যায়, মনের ক্ষত তত সহজে মিলে না পিসিমা, তত সহজে মিলে না। তাই বলে সেই ক্ষত জায়গাটায় বারবার খোঁচা দেওয়াটাও তো ঠিক নয় রে বোন। বারবার সেদিনের সেই দুর্ঘটনার কথা মনে করিস বলে তোর অবচেতন মনে সেদিনের সেই ছবিগুলোই ভেসে ওঠে। আসলে সবটাই ওর মনের ভ্রম। হ্যাঁ রে মা, আমি বলছিলাম কি আলপনাকে একটা ভালো ডাক্তার দেখানো দরকার। আমিও কদিন ধরে সেই কথাটাই ভাবছিলাম পিসিমা, আলপনাকে ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবো। সাইকিয়াট্রিস্টের কাছে মানে? আমি কি পাগল নাকি যে তোমরা আমাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবে? পাগল ডাক্তার নয় রে বোন, পাগল ডাক্তার নয়। সাইকিয়াট্রিস্ট হলো মনকে সুস্থ করে তোলার ডাক্তার। তোর মনটা আজ ভীষণ অসুস্থ তো, তাই তোর এখন কাউন্সিলিং এর প্রয়োজন। না, আলপনার কাউন্সিলিং এর কোনো প্রয়োজন নেই। কিন্তু দাদা, আলপনা যে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে, কাউন্সিলিং না করালে শীঘ্রই সুস্থ হওয়া কোনো মতেই সম্ভব নয়। সাইকিয়াট্রিস্টকে দিয়ে কাউন্সিলিং করানোর চেয়ে আমার মনে হয় আমরা বাড়ির সবাই মিলে যদি ওর মনটাকে ভালো রাখার চেষ্টা করি তাহলে খুব তাড়াতাড়ি ও কিন্তু মানসিক স্থিতি ফিরে পাবে। দাদা ওরা সব কি বলছে দাদা? আমি নাকি অবাস্তব কথা বলছি দাদা? আচ্ছা দাদা, আমি কি সত্যি
পাগল হয়ে যাচ্ছে দাদা। আরে এই হতভাগী, ওরে ওরে তুই পাগল হতে যাবি কেন? তুই তো সত্যি সত্যি আমার একটা পাগলি বোন। তা না হলে যে বোনটা সব সময় সেজে গুজে থাকতো সে কখনো এরকম অগোছালো থাকতে পারে? অফিস থেকে ফিরলে যে দাদার দিকে কফির কাপটা এগিয়ে দিত সে এত তাড়াতাড়ি পাল্টে গেল কি করে রে? ওরে এই দাদাকে মনে হয় তুই আর আগের মতো ভালোবাসিস না না রে? আমাকেও তো ভালোবেসে খাওয়ারের থালা এগিয়ে দিসনি কেন রে? তুই একদম মন খারাপ পরিস্থিতি ছোটটা। আমি আবার আগের মতো আমি নিজের হাতে তোর খাবারের থালা সাজিয়ে দেবো। আলপনা। আর দাদা তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য গরম গরম কফি বানিয়ে নিয়ে আসবো। দাঁড়া আলপনা দাঁড়া, আমার একার জন্য কফি বানানোর কোনো প্রয়োজন নেই। শোন, তুই যখন আগের মতো আবার সুস্থ হয়ে যাচ্ছিস, আজ ঠিক সেই আনন্দে আমরা বাড়ির সবাই মিলে খাবো তোর হাতে রান্না করা গরম গরম চিকেন পকোড়া আর কফি। তুমি ঠিক কথাই বলেছো দাদা, তুমি ঠিক কথাই বলেছো। এই অভি, জানো পিসিমা, আজ আমি তোমাদের একটা খুশির খবর শোনাবো। খুশির খবর? হ্যাঁ, আগামী পরশু আলপনাকে এক পাত্রপক্ষ দেখতে আসছে। না কেন রে বোন, না কেন? পাত্র আমার এক বন্ধুর ভাই, মস্ত বড় ডাক্তার। সব জেনে শুনে ও তোকে বিয়ে করতে রাজি হয়েছে। দাদা বিয়ে হলো একটা পবিত্র বন্ধুর সম্পর্ক দাদা, কিন্তু নোংরা হৃদয় কখনো সে পবিত্র সম্পর্কে বাধা পড়তে পারে না দাদা। আলপনা, কিছুতে না দাদা, কিছুতেই না। ওরে আলপনা, এসব তুই কি বলছিস? এই জন্য তোমরা বিয়ের জন্য জড়াজড়ি করো, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করে মরে যাবো। ওরে না বোন না, আমরা তোকে আর বিয়ের জন্য জোরাজোরি করব না। তোর ইচ্ছের বিরুদ্ধে আমরা তোর বিয়ে দেব না। কিন্তু বিয়ে না করলে বাকি জীবনটা আলপনা কাটাবে কি করে? সংসারী হলে সবাই সুখী হয় না অভি? পিসিমা, এই দেখ না, আমি তো সংসার করেছিলাম কিন্তু সুখী হতে পারলাম কই? পিসিমা। আমার স্বামী আমার কোলে একটা বিকলাঙ্গ সন্তান দিয়ে চিরদিনের মতো চলে গেছে। শিশু সন্তান কোলে নিয়ে অসহায় হয়ে পথে পথে ঘুরেছিলাম। তোদের বাবা পথ থেকে এনে বোনের মর্যাদা দিয়ে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলেন বলে আজ আমি বেঁচে আছি রে অভি। কিন্তু আমরা যে তোমার স্নেহ ছায়ায় বেঁচে আছি পিসিমা, বাবা সেই কোন ছোটবেলায় আমরা মাকে হারিয়েছি। তুমি যদি আমাদের 3 ভাই বোনকে আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে বুকে টেনে না নিতে, তাহলে আমাদের 3 জনের জীবন হয়তো কোনো এক অনিশ্চয়তার সাগরে ভেসে যেত পিসিমা। কোনো এক অনিশ্চয়তার সাগরে ভেসে যেত, অনিশ্চয়তার সাগরে ভেসে যেত। বাবা সেই জন্যই তো মাঝে মাঝে তোমাকে আমার মা বলে ডাকতে ইচ্ছে করে। কি বললি? ও বে তুই আমাকে কি বললি? অত ভুল কিছু বলেনি পিসিমা। মা না থাকলেও মায়ের অভাব কোনোদিন তুমি আমাদের বুঝতে দাও না। তাই তোমার খুব ইচ্ছে করছে আজ তোমার কোলে মাথা রেখে একটু আদর খেতে পিসিমা। আমারও খুব ইচ্ছে করে পিসিমা তোমার কোলে মাথা রেখে একটু আদর খেতে। কি হলো পিসিমা? তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন পিসিমা? কই আমি কাঁদিনি তো, আসলে হঠাৎ করে আমার খোকার কথা মনে পড়ে গেল, তাই হতভাগা যে কোথায় থাকে তার কোনো ঠিক নেই। সে যদি একটিবার আমার সামনে এসে বলতো মাদমা আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানো খাবো বলে। মাদমা 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 কি হলো বাবা? এভাবে তো দূরে সরে গেলি কেন? তোমার থুন্দল মাতলে হৃদয়ের মাঝে আমার মতো কুচ্ছিত সন্তানকে দে মানায় না দমা। সন্তান যেমনই হোক মায়ের কাছে সে সাত রাজা তোর মানিক বাবা। কিন্তু মাগো আমি তো তোমার জীবনে এক টুকরো কালো কয়লা শুধু দোলে পুলে তাই হয়ে তোমার পায়ের তলায় পড়ে থাকতে জন্ম নিয়েতে। কি বলছো মানিক? অনেক দুঃখে বলতে বাধ্য হতে পারবো না, এ দুনিয়াতে সবাই তোদের থন্দলে কদল দেয়, এই জন্ম দেয়নি মা।
এই জন্মদায়িনী মাও তারে করতে সন্তানের মুখে স্নেহ চুম্বন দিতে ঘেন্না করে। না না, তুই আমাকে ভুল বুঝছিস বাবা, তুই আমাকে ভুল বুঝছিস। কিন্তু মা গো, আমি তো ছোটবেলা থেকে দেখে আছি মা, আমি তোমার নিজের সন্তান হলেও দেখতে কুৎসিত কথা কালে বলে আমাকে তুমি তুলে তলিয়ে রাখো। আরে না, তোমার নিজের সন্তান না হলেও বুক ধারা ভালোবাসায় ভরিয়ে তোলো। কিন্তু কেন মা, কেন আমার এই কুৎসিত লোকটা তো ভগবানের দেওয়া বলো? এই লোকটার প্রতি তোমার প্রতি এতই ঘেন্না, তাহলে জন্মবাল বলে কেন তুমি আমাকে গলা দিতে মেলে ফেলনি মা? ওরে খোকা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসার আকুতি কখনো চোখে দেখা যায় না বাবা, মা তাকে শুধু অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। মা তবুও আমি স্বীকার করছি, যদিও কোনোদিন তোর চেয়ে ওদেরকে আমি একটু বেশি আদর ভালোবাসা দিয়েছি, কিন্তু কেন দিয়েছি শুনবি? কেন মা? ওরে মানি, তোর তো তবু মা আছে, ওদের যে মা বাবা কেউ নেই রে বাবা। মা তাই ওদেরকে যদি একটু বেশি আদর ভালোবাসা না দিই, তাহলে ওরা যে মায়ের কথা ভেবে বড্ড কষ্ট পাবে রে বাবা, মা? বড্ড কষ্ট পাবে। না পিসিমা না, আমাদের দুঃখের কথা ভেবে তুমি তোমার মাতৃস্নেহকে দুভাগ করো না। তোমার সবটুকু আদর ভালোবাসা তুমি শুধু মানিকদাকেই উজাড় করে দিও, আর আমরা কখনো তোমার ভালোবাসা চাইবো না পিসিমা, আমরা কখনো তোমার ভালোবাসা চাইবো না পিসিমা, কখনো না, কখনো না। ভাই দিলি তো ছেলেটাকে কাঁদিয়ে, এত হিংসা তোর? না মানে হিংতে নয়, মানে হিংতে নয়, আমি তো বদ্ধ ভালোবাসার কাঙাল। জানো জানো জানো, দেখুন দেখি তুমি তোমার খোকাকে ভুলে এদেরকে নিয়ে ক্ষতিতে মতগল হয়ে এত, তখন মনে হয় আমি যেন তোমার মনে এলাকার থেকে এক টুকরো উল্কাল মতো অপকাল মাটিতে খতে পড়েছি। না না মানে আমি কিন্তু বলবো না, কিন্তু বলবো না, তুমি তোমার সবটুকু ভালোবাসা এতে তোমরা উদার করে দাও মা, তবু আমি কিন্তু বলবো না। ওরা তোমার আতলে তোলে থামতেলে ঘুম ঘুমা, তবু আমি কোনো প্রতিবাদ করবো না মা। ওরা যদি তোমার তলন খেয়ে বলে তো বলো, জানুনি জানম ভূমিথা খালগা দবে গলি হতে। এটি আলপনা, তুমি চুপচাপ এক পাশে দাঁড়িয়ে আছো দে। ও বুঝতে পেরেছি, আমার মায়ের সঙ্গে ভালোবাসার ভাগাভাগি নিয়ে দুই একটা বাদে কথা বলেছি বলে তুমি আমার পর লাগ করলে তো। এদিকে এতো, এদিকে এতো, তোমাকে ভালো করে দেখি, এদিকে এতো, তোমার মুখটা এমন থমথম হয়ে আছে কেন? তোমার চোখে তোলা এভাবে কালি পড়েছে কেন? কেন মনে হচ্ছে তোমার উপর দিয়ে কত বলো ঢল বয়ে গেছে? বয়ে গেছেই তো, তুই তো ছিলিস না, জানবি কি করে? কিছুদিন আগে একদল দুষ্কৃতী আলপনা শিলতাহানি করেছে। বলে মাতে বলে একদল দুষ্কৃতী আলপনা ছিল তখন। ও একটি বল, এখন একটি বলে তুই আমার এই পঙ্গু তলি থেকে ধুত্ত করে দাও ভগবান, আমার এই হাত দুটো দেলে দাও দুধ তৈরি থাকতে দে থয়তান্তা, দে তন্দে তাল পড়ে এত বলে তোল পড়ে তুলেছে দেখে আমি নিজের হাতে থাকতে দেবো বেতন। থাক মানিকদা, আমার জন্য তোমাদের কাউকে ভাবতে হবে না। আমার এই কলঙ্ক বুকে নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। না 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 আলপনা না, তা হয় না, তা হয় না। তোমার সামনে থালাটা জীবন পড়ে আছে, তোমার বিয়ে হবে, সংসার হবে। আমরা সবাই তো সেটা চাই রে খোকা। অগ্নি তো ওর জন্য ভালো পাত্রের সন্ধান করেছিল, কিন্তু ও যে বিয়ে করতে কিছুতেই রাজি হচ্ছে না রে বাবা, কিছুতেই রাজি হচ্ছে না রে বাবা। তুমি একদম চিন্তা করবে না, একদম চিন্তা করবে না, আমি অল্পনাকে বিয়ে করতে লাদি করাবো। বাবা এই ব্যাপারে একটা কথা বলে আমি কিন্তু তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। তা বলবে কেন? আমি তো দেখতে কুৎসিত কথা কাল, আমার সঙ্গে কি কথা বলতে কালো মন তার? কেন কেন বারবার একই কথা বলে নিজেকে ছোট করতে চাইছো? তুমি কি জানো না একটা সুন্দর চেহারা মানুষ আছে, তোমার মনটা অনেক সুন্দর। তাই যদি হয় তাহলে আমার সুন্দর মনটার মাঝে তোমার মনটাকে একটু জায়গা করে নিতে পারে না? আলপনা জীবনে আমি অনেক স্বপ্ন দেখি,
কিন্তু আমার মতো অভাগাল কোনো স্বপ্ন পূরণ হওয়ার নয় দেনেও সেই স্বপ্নগুলোকে বুকের মাঝে লেগে গুমলে গুমলে খাঁদে। তবু তবু একটা স্বপ্ন যদি আমি পূরণ করতে পারতাম। কি সে স্বপ্ন? তোমাকে নিদেল কোলে পাওয়ার। মানিকদা, আমি তোমাকে বিয়ে করতে তাই আলবো না। ছি ছি মানিকদা, ছি। তুমি আমার পরিস্থিতি সুযোগ নিতে চাইছো। আমি জানি একটা ধর্ষিতা মেয়েকে কে কোনোদিন স্বেচ্ছায় বিয়ে করতে চায় না। হয় অনেক পঞ্চত্বকে লোভে, নতবা তার শরীরটা লোভে। তা তুমি আমার কোনটা লোভে বললে মানিকদা? তুই বলে আলপনা, তুই বলে আমি বন্ধ তো নয়তো তোমার থলিলের লোভে আলপনা তো তার নিদ হবো। তুমি আমাকে বিশ্বাস করো আমি লোভ বা লাভের হাতে তোমাকে বিয়ে করতে চাইনি। আমি চেয়েছিলাম তোমার বিপদ্যত জীবনটায় তোমার পাথে থেকে তোমার জীবনটাকে থন্ডাল করে ধারিয়ে দিতে। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার মতো একটা কুত্তিস কোদাকালে দেব তাকে তলা দুনিয়া গেল্লা করে থেকে কখনো কালোল ভালোবাসা পেতে পারে। মানিকদা, তোমার আমার সব স্বপ্নের মধ্যে এই স্বপ্নটা তো মনের মধ্যে গুমলে বলে ছেদ হয়ে থাক। আমার তো বাতের মধ্যে হাতে উঠিলাতে অন্ধকারে হারিয়ে থাক। তবু আমি একটু হতে পাবো না, আলবো না, একটু হতে পাবো না। মানিকদা, হ্যালো, কে? আবার আপনি ফোন করেছেন? কি মুশকিল? বললাম তো আমি রেশমা নই, আমি রাধা। এই রাজকে আর একটা আজে বাজে কথা বললে আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করব। ননসেন্স কোথাকার। বলে কিনা তুমি রাধা হলে আমি কৃষ্ণ। যেই ফোনে মেয়ের গলা শুনতে পেয়েছে অমনি উত্তপ্ত করা শুরু করে দিয়েছে। এদেরকে শায়েস্তা না করলে এই সমাজটা যে অন্ধকারে ঢেকে যাবে, অন্ধকারে। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখে রাত্রি, তুমি ভোরের ফুল ফোটা, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও, প্রভু আলোর দৃষ্টি দাও, প্রভু আলোর দৃষ্টি দাও। দাদা, ভাই, বোন, এই অন্ধ ভিখারিকে 2-5 টাকা ভিক্ষে দাও না গো। ঈশ্বর তোমাদের মঙ্গল করবে গো। ঈশ্বর তোমাদের ঘরে ধন সম্পত্তি ভরিয়ে দেবে। কে আছো? কে আছো? ওই অভাগাকে 2-5 টাকা ভিক্ষে দাও না গো বাবু। কে আছো অভাগাকে? এই যে এমন 2-5 টাকা ভিক্ষে দিয়ে তোমার চলে কেমন করে? কি করবো মেম সাহেব, এদেশের মানুষ মন্দির মসজিদে 200-500 টাকা প্রণামী দেবে, কিন্তু কোনো ক্ষুধার্থ ভিক্ষুককে 2-5 টাকা ভিক্ষে দিতে চায় না। কি করে দেবে? আজকাল তো আসল নকল ভিখারিকে চেনাই মুশকিল। তা তুমি সত্যি সত্যি অন্ধ তো? মা কালী দিদি বলছি মেম সাহেব, আমি একদম নির্ভেজাল খাঁটি অন্ধ। তাই বুঝি? ও, আপনার বিশ্বাস হচ্ছে না না? আচ্ছা ঠিক আছে, আমি প্রমাণ দিচ্ছি। এদিকে আসুন, এদিকে আসুন। ওদিকে ওদিকে ওই দিকটা একটা নীল রঙের 3 তলা পাকা বাড়ি দেখা যাচ্ছে না? ওটা আমি দেখতেই পাইনি। আশ্চর্য, দেখতে পারি তো জানলে কেমন করে যে ওখানে নীল রঙের 3 তলা পাকা বাড়ি আছে? অন্তর্দৃষ্টি দিয়ে। অন্তর্দৃষ্টি দিয়ে? হ্যাঁ মেম সাহেব, ওই কথাই বলে না, কালা কানা খোড়া 1 গুণ বাড়া। ভগবান আমাদের একটা গুণ কেড়ে নিলে কি হবে? একটা বিশেষ গুণ দিয়েছেন, আর সেটা হলো অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি? হ্যাঁ, আর সেই অন্তর্দৃষ্টিতে দেখে বলছি মেম সাহেব, আপনার গলার স্বরটি যেমন খুব সুন্দর, তেমনি আপনি দেখতে খুব অপরূপা সুন্দরী। তাই বুঝি? আর তোমার মনটাও খুব সুন্দর। কেন যে তোমাকে ভগবান অন্ধ করে পাঠিয়েছেন কে জানে? ও ভগবান যখন যা করেন মঙ্গলের জন্যই করেন। আশ্চর্য, ভগবান তোমাকে মঙ্গল করে পাঠিয়ে তোমার অন্ধ করেছে? করেছেনই তো, করেছেনই তো। আচ্ছা মেম সাহেব, আমার যদি আপনার মতো 2টো চোখ থাকতো, তাহলে বাবার 1 গাদা টাকা খরচ করে আমাকে লেখাপড়া শিখতে হতো। কি হতো কিনা বলুন? হ্যাঁ। তারপর চাকরির সন্ধানে কোনো টাকা ঘুষ দিয়ে ভুয়ো শিক্ষক হয়ে সারা জীবন বিবেকের খোঁচা খেতে হতো। আর নয়তো সৎ পথে চাকরির সন্ধানে দিনের পর দিন পথে বসে না খেয়ে অনশন করে মরতে হতো। কিন্তু এই বাবা বেশ ভালো আছি, সকাল হলে বাটি নিয়ে বেরিয়ে পড়লাম, সন্ধে ফিরে এলাম, যা পেলাম তাতেই খুশি। নো চিন্তা, নো টেনশন, একেবারে বিন্দাস। বেশ, এই নাও, আমি তোমাকে পুরো 100 টাকাই ভিক্ষে দিলাম। ভগবান আপনার মঙ্গল করুক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার জন্য খুব বড় ঘরে বিয়ে হয়। এই, তুমি জানলে কেমন করে যে আমার বিয়ে হয়নি? ওই যে বললাম না,
অন্তর্দৃষ্টি দিয়ে অন্তর্দৃষ্টি দিয়ে? কিছু যদি মনে না করেন একটা কথা বলবে মেম সাহেব। কি কথা? না মানে আপনার কাছে মোবাইল থাকলে দেবেন। না মানে আজকে আমার একটু বাড়ি ফিরতে দেরি হবে তো, সেই কথাটা আমি আমার বুড়ি মাকে জানিয়ে দেব, নইলে মা আবার চিন্তা করবে কিনা। কই মোবাইলটা দেন। ও আচ্ছা, এই নাও। নাম্বারটা একটু লাগিয়ে দিন না প্লিজ। নাম্বারটা বলো। বলছি 99 99 60 60 27 27 35 35 10। 10। হ্যাঁ এই নাও। দেখি রিং হচ্ছে। হ্যালো কে মা? আমি তোমার খোকা বলছি গো মা। জানো মা, একজন মেম সাহেবের কাছ থেকে ফোন নিয়ে তোমার সঙ্গে কথা বলছে। আর যেটা বলছিলাম গো মা, আজকে আমার একটু বাড়ি ফিরতে দেরি হবে জানো তো মা। না না মা, তুমি কোনো চিন্তা করো না মা, আমি ঠিক সময় খেয়ে নেবো। আর হ্যাঁ মা, তুমি ঠিক সময় খেয়ে নিও। আর জানো মা, এই মেম সাহেব না বড্ড ভালো, জানো উনি না আমাকে 100 টাকা ভিক্ষে দিয়েছেন গো। আশ্চর্য, ছেলেটা দেখছি তখন থেকে বকবক করেই চলেছে। আর কতক্ষণ কথা বলবি কে জানে। ফোনটা কি চেয়ে নেবো? না না, অন্ধ মানুষ, মায়ের সঙ্গে হয়তো একটু বেশি কথা বলে ফেলছে, এর জন্য আমার বিরক্ত হওয়াটা একদম ঠিক হয়নি। ও কথা বলছে তো বলুক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আশ্চর্য, ছেলেটা দেখছি কোনো ভদ্রতা জ্ঞান নেই, তখন থেকে বকবক করেই চলেছে। এই যে তোমার কথা বলা শেষ হয়েছে? আপনি কি আমায় কিছু বলছেন ম্যাডাম? হ্যাঁ, তোমাকেই বলছি, এবার ফোনটা দাও তো। ফোন? আপনি কে? তা আপনি আমাকে ফোন চাইছেন কেন? আশ্চর্য, অন্ধ বলে আমি তোমাকে দয়া করে ফোন করতে দিলাম, আর এখন বলছেন ফোন চাইছেন কেন? অন্ধ কাকে বলছেন? অন্ধ কাকে বল? দেখতে পাচ্ছেন না ভগবান আমাকে কেমন সুন্দর দুটো পটল চেরা চোখ দিয়েছে, আর সেই চোখ দিয়ে আমি 10 মাইল দূরের জিনিস একদম পরিষ্কার দেখতে পাই। আর আপনি কি আমাকে অন্ধ বলছেন? ও মাই গড, তুমি তাহলে অন্ধ নও? আমি? আমার কাছ থেকে 100 টাকা হাতানোর জন্য তুমি অন্ধের অভিনয় করেছিলে। ইউ চিটার, ভালো চল তোমার মোবাইলটা ফিরিয়ে দাও বলছি। আপনার মোবাইল মানে কি? একদম চালাকি করবে না। মায়ের সঙ্গে কথা বলবে বলে আমার ফোনটা নিয়ে এখন অস্বীকার যাচ্ছো, তোমার লজ্জা করে না? আরে ম্যাডাম, আপনার কি মাথা চিটির আছে নাকি? পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে ভদ্রবাড়ির মেয়ে। তাই এমন চিটিংবাজি ধান্দা কবে থেকে শুরু করেছে না? বেশ মিথ্যে ফোন দিয়ে আমার কাছ থেকে মোবাইলটা হাতিয়ে নেবার মতলব করছে না? সেটি হচ্ছে না। এই, ভালো চল তোমার মোবাইলটা ফিরিয়ে দাও। আমার কথাটা শুনুন। না, আরে মোবাইলটা আমার। না, এটা আমার মোবাইল। সমস্যায় পড়লাম। আপনারা মারামারি করছেন কেন? মারামারি নয়, মারামারি নয়, এই শয়তানটা অন্ধ সেজে আমার মোবাইলটা নিয়ে নিয়েছিল, তাই আমার মোবাইল আমি নিয়ে নিয়েছি। না ম্যাডাম, উনি মিথ্যে কথা বলছেন, মোবাইলটা আমার। উনি জোর করে আমার কাছ থেকে ছিনতাই করছেন। চিটিংবাজ কোথাকার? আপনি চিটিংবাজ। আপনি মিথ্যাবাদী। আপনি মিথ্যাবাদী। আপনি চিটিংবাজ। আপনি চিটিংবাজ। আপনি মিথ্যাবাদী। আপনি মিথ্যাবাদী। আপনারা ঝগড়া করবেন না, আমি সব সমস্যার সমাধান করে দিচ্ছি। তাই করুন তো। যে প্রকৃত প্রমাণ দিতে পারবে ওই মোবাইলটা তার। ব্যাস, প্রথম প্রমাণটা আমি দিচ্ছি। ওই মোবাইলের লক স্ক্রিনে আমার ছবি সেট করা আছে, কাজে মোবাইলটা আমার। মোটেই না, এই মোবাইল স্ক্রিনে আমার ছবি আছে। দেখুন দেখি কার ছবিটা সেট করা আছে। এটা তো আমার মোবাইল নয়। এই রাজকে, আমার মোবাইলটা কোথায় পাচার করেছো? আমার মোবাইলটা কোথায় লুকিয়ে রেখেছো বলো? আমার মোবাইলটা ফিরিয়ে দাও বলছি, ফিরিয়ে দাও। আর মিথ্যে গল্প পেতে লাভ নেই ম্যাডাম, এবার প্রমাণ হলো তো যে মোবাইলটা আমার। এই যে বিশ্বাস করুন, ওর মায়ের সঙ্গে কথা বলবে বলে আমি আমার ফোনটা দিয়েছিলাম, কিন্তু কখন কোথায় কিভাবে পাচার করে দিল আমি একদম বুঝতে পারিনি। এই রাজকে, ভালো চল তোমার মোবাইলটা ফিরিয়ে দাও বলছি, নইলে আমি তোমার সার্চ করবো। আমাকে এই যে ম্যাডাম, এতক্ষণ তো মিথ্যা বলে এই ভদ্রলোকে দোষী সাজিয়েছিলে, ধরা পড়েও লজ্জা নেই আপনার? ভালো চান তো এখান থেকে কেটে পড়ুন। বাহ 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 বাহ, চমৎকার। যার কিনা বিচার পাওয়ার কথা, আর তাকেই তোমরা বিচারের কাঠগড়ায় এসে দাঁড় করে দিলে। এই রাজকে, আমি তোমায় ছাড়বো না, এর প্রতিশোধ আমি নেবই নেব। নেই, এবার মোবাইলটা বের কর। এই নে, বেশ দামি মোবাইল, কমসে কম 8-10 হাজারই বিক্রি হবে। এমন অনেক অনেক 8-10 হাজার টাকা আমার প্রয়োজন নেই চামেলি। এ মাসে কমসে কম আমাকে 1 লাখ টাকা কামাতেই হবে। এত টাকা তুই কি করবি? সেটা তোর জানা দরকার নেই, তুই আমাকে সাহায্য করেছিস তার জন্য ধন্যবাদ। চলে দাঁড়া কাঞ্চা, তুই তো নেশাভান করিস না, জুয়াও খেলিস না, তাহলে এত টাকা কোথায় খরচ করিস? যদি বলি জীবন জুয়ায়, কাঞ্চা, যেখানে হারলেও সীমাহীন আনন্দ পাওয়া যায়, আর পাওয়া যায় অপরিসীম তৃপ্তি। তোর কি একবার মনে হয় না যাদের তুই ঠকাচ্ছিস তাদের দীর্ঘশ্বাস অভিশাপ হয়ে তোর মাথায় ঝরে পড়তে পারে? চামেলি,
সীমাহীন অভিশাপ মাথায় নিয়ে যদি কারোর দুফোঁটা চোখের জল মোছাতে পারে, তাহলে সেটাই হবে আমার কাছে মহাপুণ্যের চেয়ে বেশি পাওয়ারই চামেলে। আর তার জন্য কারোর দীর্ঘশ্বাস আর অভিশাপ আমি পরোয়া করি না। তোর যদি পাপের টাকার ভাগ নিতে আপত্তি থাকে, তুই সরে দাঁড়াতে পারিস। এই লড়াইটা আমি একাই লড়তে চললাম, একাই। শেষ হয়ে গেলাম গো, আমি একদম শেষ হয়ে গেলাম। আমার বংশে বাতি দেওয়ার একমাত্র সলতেটা বুঝি নিপতে বসেছে গো। কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলুন। তুমি তো জানো বাবাজি, কয়েক মাস ধরে আমার ছেলেটা ভয়ঙ্করের থেকেও মারাত্মক অসুখে ভুগেছিল, আর তার ডাক্তারি খরচ তো তুমিই জোগাচ্ছিলে বাবাজি। হ্যাঁ, আপনার ছেলের মতো অন্তত 20টা থ্যালাসেমিয়ার বাচ্চা যাদের মা বাবা চিকিৎসা করার ক্ষমতা নেই, তাদের ব্লাড দেওয়া, তাদের চিকিৎসার খরচ আমি আমার নিজের কাঁধে তুলে নিয়েছি। আরে সেই জন্যই তো তোমার কাছে ছুটে আসা। কাল থেকে ছেলেটা আমার ভয়ঙ্কর অসুখে ভুগছে। ডাক্তার বাবু বললো ছেলেটাকে বাঁচাতে হলে আরো 25,000 টাকা লাগবে। 25,000? তবে আর বলছি কি বাবাজি, কিন্তু বাবাজি আমি এত টাকা কোথায় পাবো বলো? ছেলেটাকে বোধহয় আর বাঁচাতে পারবো না গো। ছেলেটা যদি মরে যায় তাহলে আমি গলায় দড়ি দেব। আরে এত তাড়াতাড়ি ভেঙে পড়ছেন কেন সরল বাবু? সরল বাবু, আরে আমি তো আছি নাকি? এই নিন, এই নিন আপনার টাকা। দাদা কাঞ্চা, এ তুই কাকে টাকা দিচ্ছিস? লে পাগলা, এ শালি তো আমার সেই চেনা মাল। শালা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। উনি সরল বাবু, সরল বিশ্বাস। ওনার একমাত্র ছেলে থ্যালাসেমিয়া আক্রান্ত, আর তারই চিকিৎসার খরচ হিসাবেই টাকাটা আমি ওনাকে দিচ্ছি। তুই একটু আগে জিজ্ঞাসা করেছিলি না যে পাপের টাকা নিয়ে আমি কি করি? এই সমস্ত অসহায় মা বাবাদের বুকে তাদের সন্তানকে ফিরিয়ে দিয়ে একটু পুণ্য অর্জন করার চেষ্টা করি। তার জন্য চিটিংবাজি হোক কিংবা চুরিচামারি হোক, তাতে আমার কিছু যায় আসে না। তুই কি জানিস তোর এই চুরির টাকা বাটপাড়ি হয়ে যাচ্ছে? তার মানে তুই ওকে সরল বিশ্বাস বলে জানলো, ওর আসল নাম ছিদাম ঢালি। ছেলে থাকা তো দূরের কথা, বিয়ে করেনি, চিটিংবাজি করে মানুষকে ঠকে টাকা রোজগার করার পেশা। মিথ্যে বাবাজি, এ শালি থুড়ি, এ হারামজাদি। আরে দেখ, এ শালি ডাহা মিথ্যা কথা বলছে বাবাজি। সত্যি কথা বলো, তোমার নাম ছিদাম ঢালি কিনা? মিথ্যে বললো একদম মাটিতে পুঁতে ফেলবো। বলছি বাবাজি, বলছি, আমি একদম সত্যি কথাই বলছি। আমার নাম ছিদাম ঢালি, কিন্তু বাবাজি ওটা তো আমার আধার কার্ডের নাম। আর সরল বিশ্বাস, ওটা আমার ভোটার কার্ডের নাম। সালা মিথ্যে বলা জায়গা পাওনি? একই লোকের আধার কার্ড ভোটের কার্ড আলাদা আলাদা নাম হয় কি করে রে সালা? হয় বাবাজি হয়। সালা ওটা ওই রাজনীতির দাদারা করে দিয়েছে, তবে একটা শর্ত। কি শর্ত? ভোটের সময় আধার কার্ড দেখিয়ে একবার ভোট দিতে হয়, আর একবার। আশ্চর্য, এই শালা তো দেখছি আমাদের চেয়ে বড় চিটিং বাজরে। শুধু তাই নয় বাবাজি, শুধু তাই নয়, ভোটার কার্ড দেখে একবার আবাসের ঘর নিয়েছিলাম, আর আধার কার্ড দেখিয়ে আবাসের টাকাও মেরেছি। এইভাবে সরকার টাকা নয় ছয় করতে তোমার বিবেকে বাঁচছে না? বিবেক? আরে বিবেকের কথা কি বলছো? বিবেকের কথা কি বলছো? ওই রাজনীতির দাদারা যে সরকারের সবকিছু সার খেয়ে একেবারে ফাঁক করে দিল, তখন তুমি কোথায় ছিলে? তখন তুমি কোথায় ছিলে? আরে আমরা তো সাধারণ পাবলিক, ওই পিঁপড়ের পেছন টিপে যতটুকু পাই তাতে ক্ষতি নাকি? ছেলের অসুখের নাম করে আমার কাছ থেকে যতগুলো টাকা নিয়েছো, বলো সেই টাকা দিয়ে তুমি কি করেছো? সত্যি কি তোমার ছেলে আছে? আছে, আছে বাবাজি, আছে। আমার ছেলে বউ সংসার সবই আছে। হারামজাদি কেন যে আমার নামে মিথ্যে বলে তোমার কান ভাঙাচ্ছে কি জানি। বাবাজি, ও বাবাজি, ওর কথা শুনে তুমি যদি আমার ছেলের চিকিৎসার টাকা দিতে না চাও, না দাও, আমি বরং চলেই যাচ্ছি। চিটিংবাজি করে এতগুলো টাকা নিয়ে তুই কোথায় পালাচ্ছিস? কি করছো বাইরে? আমার সব কথা ফাঁস করে দিও না সখী। তুমি চাইলে তোমাকে আমি পাখি বানিয়ে আমার হৃদয়ের খাঁচায় ভরে রাখবো। এই শালা কুত্তার বাচ্চা, আর একটা বাজে কথা বললে মেরে তোর মুখ ভেঙে দেবো। তবে রে
সত্যি কথা বল, সালা মিথ্যে বললে না। বলছি বাবাজি, বলছি, আমি একদম সত্যি কথাই বলছি। আমার কোনো ছেলে বউ নেই। আজ পর্যন্ত ছেলের নাম করে যত টাকা নিয়েছি সব টাকা আমি নেশা ভাগ করেছি বাবাজি, তুমি আমায় ক্ষমা করো। যে টাকাগুলো রোজগার করতে প্রতিনিয়ত আমাকে বিবেকের সঙ্গে যুদ্ধ করতে হয়, সেই টাকা নিয়ে ফুর্তি করতে তোমার লজ্জা করে না? আজ তোকে নিজের হাতে খুন করবো। এদিকে শোন, বল। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? আরে এই শালা তো দেখছি আমাদের পথের পথিক, একই কাজে লাগিয়ে ফায়দা তোলা যায় না? আইডিয়াটা মন্দ। শোন শালা চিদামকারী, ছেলের অসুখের নাম করে আমার কাছ থেকে যতগুলো টাকা নিয়েছিস তার সুদ সমেত ফেরত না দেওয়া পর্যন্ত তুই আমার কেনা গোলাম হয়ে থাকবে। আমি যখন যেভাবে যা বলবো তুই ঠিক তাই করবি। বল রাজীব, বল রাজীব, বল রাজীব। রাজি, রাজি, রাজি। আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও মা, যেতে দাও। কোথায় যাবি বাবা? অন্ধকালে থেমা নাই গো মা। খোকা, দেখানে গেলে আমার দিল গোতাতে থপ্ত কালুল খানে পৌঁছবে না। দেখানে গেলে আমার বোবা খান্না লথরু কালুল নদলে পড়বে না। আমি সেই নির্জন প্রান্তে গিয়ে নিজেকে চেষ্টা বন্দি করে লাগতে চাই। কিন্তু আমার কি হবে রে খোকা? আমি যে তোকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। তালা নিঃসন্তান তালাও তো বেঁচে আছে গো মা। মনে করো না, মনে করো না তোমার কোনো সন্তান নেই। তোর মোবাইল বলে তোমার এই খোকা মারা গেছে। আমার কথা তুই বলিস না, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই আমার ছেড়ে করতেও যাস না বাবা, করতে। দুঃখ করো না মা, দুঃখ করো না। আমি তোমার পাতে না থাকলে তোমার পাতে তো আলপনা আছে, অপি আছে, জানো মা, জানো। যখন তোমার এই খোকার কথা মনে পড়বে ওদেরকে তুমি বুক দিয়ে আগলে রাখো, দেখবে মা, দেখবে। তখন তোমার এই খোকার দন্য না তোমার একটুও কষ্ট হচ্ছে না মা। মা গো, দেওয়াল বেলা ইচ্ছে করছিল হচ্ছে ছোট বেলার মতো তোমার কোলে মাথা লেখে একটু থামতেল ঘুমাতে। দেবে দেবে মা, দেবে। তোমার কোলে মাথা লেখে আমাকে একটু থামতে না না মা, না। দেওয়াল বেলা পুরোনো কথা মনে করে যে আল আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি চললাম মা। বিদায়, দিল বিদায় মা, দিল বিদায়। তারা মানিক দা, যার আগে বলে যাও, তুমি কার উপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? আমার ভাগ্যের উপর। মিথ্যা কথা, তুমি আমার উপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। না না না, আমার মন থেকে মান, অভিমান, রাগ, অনুরাগের আবেগগুলো অনেক আগে মরে গেছে। মানিকা, তাই এখন আর কারোর প্রতি মান অভিমান হয় না। আমি আবার বলছি তুমি মিথ্যে বলছো। একজন মানুষ হিসেবে আমি তোমার মানসিক যন্ত্রটা উপলব্ধ করতে পারছি মানিকা। মানিকা, বাহ, চমৎকার। একজন মানুষ হিসেবে মানুষের যন্ত্রণা থেকে উপলব্ধি করা দেয়, কিন্তু তাহলে পাথে দাঁড়ানো দেয় না। তুই আমি কি বলছি? তুমি আমাকে ক্ষমা করো আলপনা, তোমাকে এভাবে বিব্রত করার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তো না মানিকা, তুমি বাড়ি ছেড়ে চলে যাবে না। তোমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার একমাত্র কারণ হলাম আমি। আর তাই যদি হয় তাহলে আমার কারণেই আমি তোমাকে সারা জীবন চোখের জল ফেলতে দেবো না মানিকা। তার মানে আমার মতো একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করি তুমি যদি জীবনে সুখে থাকতে চাও, তাতে আমি আর কোনো আপত্তি করবো না মানিকা, কোনো আপত্তি করবো। তুই কি বলছিস রে মা, কি বলছিস? আমি বলছি না পিসিমা, বলছে তোমার ছেলে। আমার মতো একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করি তোমার ছেলে আমায় করুণা করতে চাইছে পিসিমা, আমায় করুণা করতে চাইছে। হতে পারে না। কেন হতে পারে না মা, কেন হতে পারে না? ওরে মানিক, তোকে আমি কেমন করে বোঝাই যে তুই আর 5টা মানুষের মতো সুস্থ স্বাভাবিক নস? তুই একটা মেয়ের দায়িত্ব কেমন করে নিবি? তুই যে একটা বিকলাঙ্গ। তা
তাতে কি হইতে মা, তাতে কি হইতে? ভগবান যেমন আমাকে অতুত্ত বিকলাঙ্গ কোলে পাঠিয়েতে, তেমনি তোমার এই তুত্ত তোমাদের ওকে অত মানুষ থেকে বিকলাঙ্গ কোলে দিয়ে দেবো মা। তোর মানুষ থেকে বিকলাঙ্গ মন থেকে কেউ হাতি ব্যঙ্গ বিদ্রুপ করবে, এটা আমি মানতে পারবো না মা। তাই আমি মনের তন্ত্র থেকে ভাগ করে নিতে তাই। মা গো দোহাই মা, তুমি আর অমত করো না মা, অমত করো না। আলপনা যখন আমার তাকে থালা দিয়ে আমাকে নতুন করে মাতালো স্বপ্ন দেখিয়েছে, তুমি আমাকে নতুন করে বাঁচতে দাও গো মা। মা তো আমি তোমার দুটি পরে বলে মা। ওরে খোকা, তোর ওই স্বপ্ন যদি সফল হতো তাহলে আমার চেয়ে বেশি খুশি আর বোধহয় কেউ আরে বাবা মা। কিন্তু তোদের ওই সম্পর্কে অগ্নি মেনে নেবে? মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই পিসিমা। আলপনা যাই বলুক, ভেতরে ভেতরে দাদা কিন্তু আলপনার বিয়ের জন্য কম চেষ্টা করেনি। চেনা অচেনা অনেক মানুষের কাছে আলপনার বিয়ের সম্পর্কে কথা বলেছেন, কিন্তু আলপনার জীবনের সেই দুর্ঘটনা জানার পর আলপনাকে কেউ বিয়ে করতে রাজি হয়নি। কিন্তু সব জেনেও তুমি যে আমার বোনকে বিয়ে করতে রাজি হয়েছো, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ মানিকদা। কিন্তু ভাই আমি তো দেখতে কুৎসিত কদাকাল, আমাকে তোমার বালির দামাই হিসাবে পরিচয় দিতে কোনো সংকট হবে না তো? মানিকদা, তুমি দেখতে কুৎসিত কদাকার হলেও তোমার মনটা যে অনেক বেশি সুন্দর। আমি তোকে বলছি রে বোন, মানিকদাকে বিয়ে করে জীবনে তুই অনেক সুখী হবি রে বোন, অনেক অনেক সুখী। অভি, পিসিমা, এতদিন ভগবানকে ডেকে ডেকে বলেছিলাম, ওগো ঠাকুর, তুমি আমার এই অসহায় ছেলেটার অন্ধকার জীবনে একটু আলো ফোটাও দয়াময়। মা, ভগবান আমার প্রার্থনা শুনেছে মা, এবার আমি খুব শান্তিতে মরতে পারবো বাবা, খুব শান্তিতে মরতে পারবো, খুব শান্তিতে। আজ আমি বেশ বুঝতে পারছি রে বোন, ঈশ্বর যা করেন সবই মঙ্গলের জন্যই করেন। সেদিন যদি তোর জীবনে অমন দুর্ঘটনা না ঘটতো, তাহলে হয়তো মানিকদার মতো দেবতুল্য মানুষটাকে তুই নিজের করে পেতিস না রে বোন। ভুল, আমি কোনো দেবতুল্য মানুষ নই, আমি একজন অতি সাধারণ মানুষ। তবে এইটুকু বলতে পারি, আলপনার জীবনে ঘটে দেওয়া ওই অভিশাপ আমার জীবনে আশীর্বাদ বয়ে এনেতে। তা না হলে আমার মতো একটা কুৎসিত কোথাকাল দ্বীপ দেখে তালা দুনিয়া ঘেন্না কলে থেকে কখনো কালুর ভালোবাসা পেতে পারে। কেন বারবার একই কথা বলে নিজেকে ছোট করতে চাইছো? তুমি কি বোঝো না এইসব কথা শুনে আমার ভীষণ কষ্ট হয়। আমি রূপের পূজারি নয় মানিকদা, আমি গুণের পূজারি মানিকদা। তুই ঠিক কথাই বলেছিস রে বোন, তুই ঠিক কথাই বলেছিস। দেখতে সুন্দর হলেই সবাই মানুষ হয় না। আজকাল সুন্দর মুখের আড়ালে অনেক শয়তান লুকিয়ে আছে, তাদেরকে চেনা বড় মুশকিল। মানিকদা, নিজের চেহারা নিয়ে কখনো অভিমান করো না। ভগবান তোমার সুন্দর চেহারা দেয়নি তো কি হয়েছে, তোমাকে যে এত বড় একটা মন দিয়েছে সেটাই বা কজনের আছে। আমি তোকে বলছি রে বোন, আমার কথাটা মিলিয়ে নিস। মানিকদাকে নিয়ে জীবনে তুই অনেক সুখী হবি রে বোন, অনেক অনেক সুখী। আমার একটা কথা শুনে দাও ভাই, আমার একটা কথা শুনে দাও। আলপনা আমাকে নিয়ে কতখানি সুখী হবে আমি তো জানি না, তবে আমি আমার জীবনে থপটুকু থুক দিয়ে হলেও আলপনার জীবনটাকে সুন্দর করে থাদিয়ে দেব। শুধু সুখ নয় মানিকদা, আমি তোমার জীবনের সুখ দুঃখগুলোকে সমান ভাগে ভাগ করে নেব। নেবে আলপনা নেবে? তুমি আমার দুঃখ করতেও ভাগ নেবে? কেন নেব না? আমি তো তোমার জীবন সঙ্গিনী হতে চলেছি, আর জীবন সঙ্গিনীর উচিত তার জীবনের সুখ দুঃখগুলোকে সমান ভাগে ভাগ করে নেব। কি শান্তি, কি আনন্দ! এই মুহূর্তে মনে হতে পৃথিবীর সব থেকে থুকি মানুষ বসে আমি, তাই তোমার চিৎকার ফলে বলতে ইচ্ছে করতে, বাবু মোতাইলা। আজ আমি কোনো নিত্যঙ্গ অবহেলিত কোনো কুত্তির কোথাকাল দেব নই, আমিও তোমাদের মতো একদম লাগতে মাগতে গলা মানুষ। আমিও কালুর ভালোবাসা পেতে পারি, আমার একটা ভালোবাসার মানুষ আছে গো বাবু মোতাইলা। আর ভালোবাসার মানুষটা হলো আমার আলপনা। আমার কি হলো মানিকদা, থেমে গেলে কেন? না কেন জানি না, তোমার কাছে না নিজেকে বদ্ধ বেমানান মনে হচ্ছে। তোমার মতো আলোর পাথে আমার মতো অন্ধকারকে ঠিক মানাবে তো? আলোর পাশে অন্ধকার এলেই তো সে পবিত্র আলো আলোকিত হয় মানিকদা। আলপনা, তুমি তো আমার জীবনে আলো মানিকদা। আলপনা, তোমার মানবিকতার আলো দিয়ে তুমি আমার জীবনের সব কলঙ্ক দূর করে দাও। আলপনা, আমার আন্ধার মনে অন্তরানে দাও গো প্রেমী প্রদীপ জেলে। আমার আন্ধার মনে অন্তরানে
যেমন করে হোক ওকে আমি খুঁজে বের করব, নইলে শয়তানটা আবার হয়তো অন্ধ সেজে কাউকে ধোকা দিতে চাইবে, আর সেই সুযোগে তাকে আমি এমনি করে দু হাতে জাপটে ধরে বুকের মাঝে জড়িয়ে ধরো। ওই বুকের মাঝে জড়িয়ে ধর মানে কি আজে বাজে কথা বলছেন আপনি? আমি অন্য কাউকে বুকের মাঝে জড়িয়ে ধরতে বলিনি মা জননী, আমি তো আমার পরম প্রেমময় বংশীধারী শ্রীকৃষ্ণের কথাই বলছিলাম। এই যে আপনি কে বলুন তো, এইভাবে যাকে তাকে কৃষ্ণপ্রেম বিলাতে চলে এসেছেন? যাকে তাকে কি বলছো মা জননী, যাকে তাকে কি বলছো? এই দুনিয়ার যারা ভালো মানুষ অথচ বড়ই দুঃখে দিন কাটাচ্ছে, তাদের দুঃখ ঘোচাতেই তো আমার শ্রীকৃষ্ণের আদেশে তাদের সঙ্গে প্রেম করতে। না 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 না, তাদের অন্তরে কৃষ্ণ প্রেম সুধা বিলাতে এসেছি। আপনি কি করে জানলেন যে আমি দুঃখে দিন কাটাচ্ছি? আমার রাধা মাধবের কৃপায় আমি মানুষের মুখ দেখলে তার মনের কথা আমি সবই বুঝতে পারি। এই যেমন তোমাকে দেখে আমি আন্দাজ করতে পারছি দুঃখে তোমার মন বড়ই আকুবাকু করছে। তা করবে না কেন, করবে নাটা কেন? কোন এক আহম্মক যে তোমাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তোমার কোন এক শখের জিনিস বাটপারি করেছে। আপনি ঠিকই বলেছেন, একজন শয়তান অন্ধ সেজে আমার শখের মোবাইলটা নিয়ে নিয়েছে। কিন্তু এই কথা আপনি জানেন কেমন করে? সত্যি কি রাধা মাধবের কৃপা নাকি সবটাই বুজরুকি? বুজরুকি কি বলছো গো মা, বুজরুকি কি বলছো? আসলে যে যেমন সাধন ভজন করবে সে তেমন কৃষ্ণকে অর্জন করতে পারবে। কি বললেন? তা তোমার নাম কি গো মা? আমার নাম রাধা। রাধা? তুমি তো মহা ভাগ্যবতী গো মা, নামেই তুমি কৃষ্ণের অর্ধেক মন জয় করে নিয়েছো। কি বললেন? আজ তো তোমার কৃষ্ণ এলো বলে। সাধু বাবা, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে হে চাই যারে তুমি কুঞ্জ সাজাও গো, আজ তোমার প্রাণনাথ আসিতে পারে। কি গো মেয়ে, গাও। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরি বল। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। নিতাই গৌর হরি বল। বসন্তকালে কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত এলে থাকে নার ঘরে। বসন্তকালে কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত এলে থাকে নার ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আহা, কি মধুর কণ্ঠ, কি মধুর সুর। এমন সুর শুনলে স্বয়ং শ্রীকৃষ্ণ তো তার আসল রাধাকে ছেড়ে তোমার কাছেই ছুটে আসবে। কি বললেন? তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো গো মেয়ে। এই নাও, এই শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ নাও, বাড়ির সবাইকে দিও কিন্তু। আসছি গো মা, আবার দেখা হবে। সাধু বাবা, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তুমি কুঞ্জ সাজাও গো, আজ তোমার প্রাণনাথ আসিতে পারে। তুমি কুঞ্জ সাজাও গো, আজ তোমার প্রাণনাথ আসিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের পোশাক, কিন্তু দেখে তো মনে হচ্ছে কি একটা চালের গুঁড়োর মতো। ছি ছি, ভগবানের প্রসাদ নিয়ে আমার সন্দেহ করাটা একদম ঠিক হয়নি। এ কি পুলিশ? ইয়েস, আমি হলাম লোকাল থানার ওসি শেখ শাহজাহান। শেখ শাহজাহান? ইয়েস, আমি হলাম সেকালের শাহজাহান নই যে তোমার জন্য তাজমহল বানাও। আমি হলাম একালের পুলিশ শেখ শাহজাহান।
আমি শক্তের ভক্ত, নরমের জান, যাকে বলে জান কাবার করে দিয়ে জিনা হারাম করে দিয়ে। এসব কথার অর্থ কি? আর আপনি বাবার পথ আটকালেন কেন? আছে প্রয়োজন আছে। আমি গোপন সূত্রে খবর পেয়েছি কোন এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে মাদক পাচার করার জন্য এই পথ দিয়ে আসছে। আর তার ডেসক্রিপশন অনুযায়ী পোশাক এবং চেহারার সঙ্গে তোমার সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে। কে আজে বাজে কথা বলছেন? আমি একটা স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে পড়ি। আমি মাদক পাচার করতে যাব কেন? আরে বাবা, ওই কলেজ আর ইউনিভার্সিটির হোস্টেলগুলোই তো এখন মাদক সেবনের আখড়া হয়ে উঠেছে। স্যার, তা না হলে কি কলকাতার আরজিকর হসপিটালে কর্তব্যরত অবস্থায় লেডি ডক্টরকে যৌন নির্যাতনের শিকার হয়ে অকালে চলে যেতে হতো, কিংবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে র্যাগিং এর শিকার হয়ে নবীন ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুকে কি অকালে মরতে হতো। আচ্ছা, এসব কথা আপনি আমাকে বলছেন কেন? তোমাদের মতো ছেলেমেয়েরাই ওই কলেজের হোস্টেলে মাদক সাপ্লাই করো বলে ওখানে ওই সমস্ত ঘটনা ঘটে। তাই আমি তোমাকে সার্চ করব। আপনি পুরুষ হয়ে আমায় সার্চ করতে পারেন না। আর সার্চ যদি করতে হয় তাহলে মহিলা পুলিশকে ডাকুন। যেহেতু সব কাজে নারী পুরুষের সমান অধিকার আছে, তেমনি পুরুষ পুলিশ হলেও তোমাকে সার্চ করার অধিকার আমার আছে। দেখে 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 ব্যাগটা দেখে। কি অসভ্যতা করছেন? আপনি পুলিশ বলে জানেন তাই করবেন? ইয়েস, আমি আবার বলছি, আমি হলাম একালের পুলিশ, শেখ শাহজাহান। এ তো হেরোইন। হেরোইন মানে মাদক দ্রব্য। তুমি মাদক পাচার করছিলে? আরে এটা মাদক হতে যাবে কেন? এটা তো ঠাকুরের প্রসাদ। আমাকে প্রসাদ চেনাচ্ছ? নোটের গন্ধ শুকে বলে দিতে পারি বান্ডিলে কত টাকার নোট আছে, তেমনি মাল শুকে বলে দিতে পারি কোনটা কোন মাল। চলো বলছি থানায়, চলো বলছি, চলো থানায় চলো। এটা যে মাদক দ্রব্য হতে পারে আমি জানতাম না। একজন ঠাকুর মশাই আমাকে ঠাকুরের প্রসাদ দিয়ে গেছে। ধরা পড়লে এমন সাফাই সবাই গায় শোনামনি। না স্যার। চলো বলছি থানায় চলো। না স্যার, থানা পুলিশ হলে আমার ফ্যামিলি সমাজে মুখ দেখাতে পারবে না। তাই আমি আপনাকে হাত জোড় করে অনুরোধ করে বলছি, আমি আপনার দুটি পায়ে পড়ে আমার আপনি ছেড়ে দিন। এই কানবে না বলে দিচ্ছি। আমি কারোর কান্না একদম সহ্য করতে পারি না, কিন্তু তোমাকে ছেড়ে দিলে নিন্দু করে হয়তো বলেই বসবো যে পুলিশের কাজ না করে অপরাধীকে প্রশ্রয় দিচ্ছে। তাই আমি এমন একটা কাজ করব যাতে তোমাকেও না শাস্তি পেতে হয় এবং আমাকেও না দোষ পেতে হয়। আই মিন, তুমি 20,000 টাকা দিয়ে কেসটা ফাইসলা করে নাও। কিন্তু আমি তো স্টুডেন্ট স্যার, এত টাকা আমি কোথায় পাবো? স্টুডেন্ট তো কি হয়েছে? এমন দামি দামি পোশাক পরে ফুলপরি হয়ে ঘুরে বেড়াচ্ছ আর কাছে টাকা নেই, লজ্জা করছে না? আর আপনি যে পুলিশ হয়ে আমার উপর মিথ্যে এলিগেশন চাপিয়ে ঘুষ চাইছেন, আপনার লজ্জা করছে না? টাকে টাকা নিয়ে আবার মুখে বিগ বিগ টক দেখাচ্ছি মজা। থানায় চল। ওর হাতটা তুমি ছেড়ে দাও। না, ছেড়ে দাও বলছি না। ওর হাতটা তুমি ছেড়ে দাও। আবে তুই কে বে? তুই কে যে পুলিশের কাজে বাধা দিচ্ছিস? ও সালা তুই ওর পার্টনার না? সালা দুজনে মেলা হেরোইন পাচার করছিস তাই না? হেরোইন? তা কোথায় কোথায় হেরোইন? ওই তো আমার কাছে হেরোইন। হেরোইন কোথায়? এ তো সামান্য চালের গুঁড়ো। আমাকে চালের গুঁড়ো শেখাচ্ছিস না? এমন মারবো না, একদম হাড়গোড় পুরো গুঁড়ো করে দেবো শালা। চল শালা, চল শালা, দুজনেই থানায় চল শালা। কোন থানা? কোন থানা মানে কি? আবে কোন থানা মানে কি? বলছি তুমি কোন থানায় কোন র্যাঙ্কের অফিসার? আমি লোকাল থানার ওসি শেখ শাহজাহান। শেখ শাহজাহান? আমি হলাম একারের পুলিশ শেখ শাহজাহান। আবে তুই কে বে যে আমার কাজের কৈফিয়ত তোকে দিতে হবে? তুই কে? I am Deputy Superintendent of Police, Mr. অগ্নিদেব রায়। ডিএসপি স্যার? ডিএসপি? এটা কেলো করেছে রে শালা, রং নাম্বারে মিস কল মারা হয়ে গেছে। দরকার নেই বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়াই ভালো। আরে যাচ্ছ কোথায়? সময় নেই স্যার, মানে পুলিশের এখন অনেক কাজ স্যার, মানে থানাও সামলাতে হয়, আবার নেতা মন্ত্রীদের ঘর বাড়িও সামলাতে হয়। আমি এখন আসছি স্যার। তুমি যাবে না, দাঁড়াও। এ কি তুমি? না, আমি না। তার মানে তুমি ওকে চেনো? হ্যাঁ স্যার, ও একদম চিটিং বাজ। সেদিন অন্ধ সেজে আমার মোবাইলটা নিয়ে নিয়েছিল। ওকে আপনি অ্যারেস্ট করুন স্যার।
শুধু অ্যারেস্টই নয়, ওকে আমি আইনের আয়তায় এনে এমন সাজা দেব যা দেখে কোনো যুবক দ্বিতীয়বার ক্রাইম করার কথা ভাবতে সাহস পাবে না। সরি স্যার, বড্ড ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন। এমন কাজ আমি আর কোনোদিন করবো না। You shut up! তোমার এত সাহস, তুমি কিনা নকল পুলিশ সেজে পাবলিকের কাছে টাকা ছিনতাই করছো। চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি কোনো ভদ্র বাড়ির সন্তান। তা নিজের যোগ্যতায় সৎ পথে উপার্জন না করে অসৎ পথে টাকা রোজগার করতে তোমার লজ্জা করে না? লজ্জা? লজ্জাকে করতো স্যার, কিন্তু যেদিন দেখলাম 40,000 টাকা মাইনে পাওয়া পুলিশটা 400 টাকা দিন মজুরি পাওয়া লরি ড্রাইভারের কাছ থেকে 500 টাকা তোলা নিচ্ছে, সেদিন সেই লজ্জাটা নিজেই লজ্জা পেয়ে আমার মন থেকে পালিয়ে গেছে স্যার। কি বলে তুমি? আর লোক ঠকানো কথা বলছেন? নেতা মন্ত্রীরা যখন ভোটের সময় এসে জনগণকে এটা দেবো ওটা দেবো বলে প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে পালিয়ে যায়, সেটা লোক ঠকানো নয়? কিছু মুনাফাবাজ রেশনে চাল, মিড ডে মিলে টাকা, এমনকি কোথাও কোথাও 100 দিনে টাকা আত্মসাৎ করে ব্যাংকে কালো টাকার পাহাড় বানাচ্ছে, সেটা লোক ঠকানো নয়? দেখো, যেখানে যে যেরকম ক্রাইম করবে তার ঠিক সেই রকম সাজা হবে, কারণ আইন তো সবার জন্য সমান। আইন? হাসালেন স্যার। আইন যদি সবার জন্য সমান হতো তাহলে একজন সাধারণ মানুষের কেসের ডেট পেতে কেন বছরের পর বছর সময় লাগে? আর কেনই বা নেতা মন্ত্রীদের বেলায় রাত 12টার পর স্পেশাল কোর্ট চালু করা হয় স্যার? এই দেশের আইন সবার জন্য সমান নয় স্যার। আর তাই যদি হতো তাহলে খিদের জ্বালা সহ্য করতে না পারা 10 টাকার রুটি চুরি করা নাবালকের স্থান লকাপে, আর দেশের হাজার হাজার কোটি টাকা মেরে দেওয়া শিল্পপতিরা বিদেশে পালিয়ে গিয়ে বহাল তবিয়তে থাকতে পারতো না স্যার। তুমি অন্যের অপরাধের ফিরিস্তি শোনালে তোমার অপরাধ ঢাকা পড়ে যাবে বুঝি? পুলিশ তোমায় ছাড়লেও আমি তোমায় ছাড়বো না। বলো আমার মোবাইলটা কোথায় রেখেছো? বলো আমার মোবাইলটা ফিরিয়ে দাও বলছি, আমার মোবাইলটা ফিরিয়ে দাও। প্লিজ প্লিজ, আইন তুমি নিজের হাতে তুলে নেবে না। তাছাড়া ও যে অপরাধ করেছে তার শাস্তি ও পাবে। তুমি একজন অসহায় মহিলার সঙ্গে শুধু প্রতারণাই করনি, নকল পুলিশ সেজে পুলিশ শব্দটা তুমি অসম্মান করেছ। তাই আজ আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। জাস্ট 1 মিনিট অগ্নি। পুলিশের নজর দিয়ে না দেখে ওকে তুই মানবতার নজর দিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি ও ভদ্রতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা কোনো শয়তান নয়, বরং আমার মনে হয় ও দানবের আড়ালে লুকিয়ে থাকা কোনো দেব সন্তান। দেব সন্তান? তুমি কাকে বলছো দাদা? তুমি কি জানো ওই শয়তানটা সেদিন আমার মোবাইল চুরি করেছিল? দাদা, তার মানে তুমি মানবীর বোন? হ্যাঁ স্যার। আপনি আমার দাদাকে চেনেন? আরে কেন চিনবে না, ও তো আমার কলেজ লাইফের বন্ধু। সেই জন্যই তো ওই রাস্কেলটাকে আমি কঠিন শাস্তি দিতে চাই। তা না হলে এইসব ক্রিমিনাল গুলো এই সমাজটাকে অন্ধকারে ভরিয়ে দেবে। অগ্নি, এদের মতো ক্রিমিনাল যদি এই সমাজে থাকে তাহলে সমাজটা অন্ধকার নয় বন্ধু, আলোয় ভরে উঠবে। এ তুই কি বলছিস মানু? তোরা ওকে চিনিস না, কিন্তু আমি ওকে বিলক্ষণ চিনি। আইনের চোখে হয়তো অপরাধী, কিন্তু ওর ওই অপরাধ কত দুষ্ট মানুষের মুখে হাসি ফোটায় সে খবর তুই রাখিস অগ্নি? থাক না দাদা, আমার মতো একটা ক্রিমিনালের জীবনের কথা উনাকে শুনে কি লাভ? লাভ না হলেও তোমার উদ্দেশ্য ওদের জানা প্রয়োজন ভাই। দাদা শোন অগ্নি, এই ছেলেটি অসৎ উপায়ে যাদের প্রচুর টাকা আছে তাদেরকে ঠকিয়ে ও যে টাকা রোজগার করে সেই টাকা দিয়ে অসংখ্য থ্যালাসেমিয়া পেশেন্টদের ট্রিটমেন্ট করায়। আর যেসব অনাথ শিশুরা দুবেলা পেট ভরে খেতে পায় না ওই টাকা দিয়ে ওদের মুখে অন্ন যোগায়। আমি জানি আইনের চোখে হয়তো অপরাধী, কিন্তু যে অপরাধ এতগুলো শিশুর জীবন বাঁচায় সেই অপরাধকে তুই ক্ষমা করে দিতে পারিস না অগ্নি? মানবতার বিচারে ওর কাজকে আমি সম্মান করি মানব, কিন্তু আমি তো একজন পুলিশ অফিসার। তাই একজন পুলিশ অফিসার হয়ে ওর অন্যায়কে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তাছাড়া তোর বোন ওর নামে কমপ্লেন করেছে। আমি আমার কমপ্লেন উইথড্র করলাম স্যার, ওকে আপনি ছেড়ে দিন। ওকে,
ওকে আমি জানতাম তুমি যখন মানবের বোন তখন তোমার মধ্যেও মানবিকতার ছোঁয়া আছে, আর ঠিক সেই জন্যই তোমার কথাতে ওকে আজ আমি ছেড়ে দিলাম। আর তুমিও শোনো ইয়াং ম্যান, সামাজিক কাজ করতে গিয়ে তুমি কখনো কখনো অসামাজিক কাজ করে বসো না। এরা সমাজের পাশে ফোটা পদ্ম অগ্নি, পাখের গভীরে থাকলেও এদের গায়ে পাক লাগে না। তবে আমার কথা রাখার জন্য তোকে অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলে হবে না বন্ধু, আমি যখন তোর কথা রেখেছি তখন তোকেও কিন্তু আমার একটা কথা রাখতে হবে। আরে বল বল, কি কথা? কাছে আয়। শোন, তুই যদি রাজি থাকিস তাহলে তোর বোনের সঙ্গে আমি আমার ভাই অভির বিয়ে দিতে চাই। আরে এ তুই কি বলছিস অগ্নি? আরে এই যে আমার কাছে মেঘ না চাইতেই জল। দাঁড়া দাঁড়া, এই খুশির খবরটা রাধাকে আমি এক্ষুনি জানাচ্ছি। মানব নয়, এখন নয়। শোন, আগামী সপ্তাহে আমার ভাই অভির বার্থডে পার্টি আছে, আমি সেদিন ওদের সারপ্রাইজ দেব। দাদা, তোমরা গোপনে এত কি আলোচনা করছিলে? ওটা একটা সারপ্রাইজ, তোকে পরে বলবো, নাকি বলিস অগ্নি? একদম ঠিক কথা বলেছিস মানব। শোন, বাকি কথাগুলো না আমরা রাস্তায় যেতে যেতেই বলবো। হ্যাঁ, তাই চল। আমাকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। চলি। ও সরি সরি সরি। এই নিন, আপনার মোবাইলটা ফিরিয়ে নিন। সে কি, মোবাইলটা এখনো কাছে রেখেছো? বিক্রি করনি? বিক্রি করতে চেয়েছিলাম ম্যাডাম, কিন্তু মোবাইল স্ক্রিনে আপনার ছবিটা দেখে ভীষণ ভালো লেগে গেল। জানেন, বারবার দেখার ইচ্ছেটাকে সামলাতে পারিনি, তাই কাছে রেখে দিয়েছিলাম। এবার মোবাইলটা আপনি ফিরিয়ে নিন। ইচ্ছেটা ফুরিয়ে গেল বুঝি? ফুরিয়ে না গেলেও সবার সব ইচ্ছে সবসময় পূরণ হয় না ম্যাডাম। তবুও তো মানুষ ইচ্ছে পূরণের স্বপ্ন দেখে। কি বললেন? আমার ভীষণ লজ্জা করছে জানেন, যাকে আমি এতদিন দানব ভেবে ঘৃণা করে এসেছি, সে যে এমন একটা দেবতা হতে পারে তা আমি কখনো কল্পনাও করতে পারি না। ম্যাডাম না, আমাকে দেবতার সঙ্গে তুলনা করে দেবতা শব্দের অর্থটাকে অমর্যাদা করবেন না। আমার গোপন পরিচয় যাই হোক, সবাই জানে আমি একটা চিটিং বাজ, আমি একটা পকেট মার। তাই আপনি আমার সঙ্গে থাকলে লোকে আপনাকে খারাপ ভাববে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখান থেকে চলে যান ম্যাডাম। ম্যাডাম নয়, আমার নাম রাধা। রাধা? আবার তুমি রাধা বলেই দেখো। তোমার এই সামাজিক কাজকর্মকে আমি সম্মান করি, কিন্তু তোমার এই রোজগারের পদ্ধতিতে আমার আপত্তি আছে। আচ্ছা, তুমি কি পারো না সৎ পথে রোজগার করতে? সৎ পথ? সৎপথ কোথায় পাবো রাধা? সারা সমাজটাই তো দুর্নীতির পাকে ঠিক ঠিক করছে। আমি সৎপথে থাকতে চাইলেও এ সমাজ আমাকে সৎপথে থাকতে দেয়নি। তাই তো অনেক স্বপ্ন দেখা, সেদিনের সেই সহজ সরল কাঞ্চা আজকে সবার সামনে একটা চিটিং মাছ, একটা পকেট মার। জানো রাধা, লেখাপড়া আমি কোনোদিন খারাপ ছিলাম না, ক্লাসে ফার্স্ট ছাড়া কোনোদিন সেকেন্ড হয়নি। আমাকে নিয়ে আমার মা বাবা যখন আগামী দিনে স্বপ্নে বিভোর, ঠিক সেই সময় গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গেলেন। আর তখন পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব সবাই তখন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। তখন আমার কাছে লেখাপড়া শেখার চেয়ে বেঁচে থাকার লড়াইটা জরুরি হয়ে উঠল। তাই তো একটা লেখাপড়া ছেড়ে দিয়ে আমি একটা হোটেলের বাসনপত্র ধোয়ার কাজ নিলাম। কিন্তু দুর্ভাগ্য তখনও আমার পিছু ছাড়েনি। হঠাৎ করে একদিন আমার একমাত্র বোনটার ব্লাড ক্যান্সার ধরা পড়লো। ডাক্তারবাবু বললেন চিকিৎসার জন্য কমসে কম 4-5 লাখ টাকার প্রয়োজন। হ্যাঁ, 4-5 লাখ টাকা। আমি তখন আমার বোনকে বললাম, এই বোন, হ্যাঁ বোন, চিন্তা করিস না বোন, চিন্তা করিস না, আমি আছি, তোর দাদা। বাবু মশাই, আমাকে 5 লাখ টাকা সাহায্য করে আমার বোনের প্রাণটা আপনারা বোন, চিন্তা করিস না, তোর দাদা আছে রে। ও বাবু মশাই, আপনারা শুনতে পাচ্ছেন? আমার বোনের আর্তনাদ আপনারা শুনতে পাচ্ছেন? বাবু মশাই, আপনাদের আমি কথা দিচ্ছি, আপনারা যখন যেভাবে যা বলবেন আমি তাই করব। আমি আপনাদের সারা জীবন কেনা গোলাম হয়ে থাকবো। শুধু আমার বোনের প্রাণটা আপনারা মাঝে দিন না বাবু মশাই, শুধু
আমার বোনের প্রাণটা আপনারা বাঁচিয়ে দিলেন শুধু আমার বোনের প্রাণটা বাঁচিয়ে দিলাম। কাঞ্চন তুমি দেয়নি 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 কেউ কেউ এতটুকু সহানুভূতির হাত বাড়িয়ে দেয়নি। সবাই সবাই আমাকে লাথি মেরে দূর করে তাড়িয়ে দিয়েছে, দূর করে তাড়িয়ে দিয়েছে। কাঞ্চন তারপর একদিন কি করলি কাঞ্চন? আমি একটা ব্যাংকের সামনে একজনের টাকার ব্যাগ ছিনতাই করে ছুটতে লাগলাম। আমি ছুটছি কিন্তু বেশি দূর ছুটতে পারলাম না, পাবলিকের হাতে ধরা পড়ে গেলাম। ওরা আমাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল, আর ছিনতাই করার অপরাধে আমার কয়েক বছরের জেল হয়ে গেল। আর তোমার বোন? বোন বিনা চিকিৎসা বোনটা আমার মারা গেল। আর সেই আঘাত সহ্য করতে না পেরে আমার মাও হার্ট ফেল করে মারা গেল। কাঞ্চন জানো দাদা, সেদিন আমি আমার বোনটাকে বাঁচাতে পারিনি। আমার একমাত্র বোনটাকে আমি সেদিন বাঁচাতে পারিনি। কিন্তু আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যে সমস্ত অসহায় শিশুরা টাকার অভাবে চিকিৎসা পাচ্ছে না, তাদের চিকিৎসার ভার আমি আমার নিজের কাঁধে তুলে নেব। আর তার টাকা তুলব এই সমস্ত বড় লোকদের কালো টাকার তহবিল তছরূপ করে। আমাকে তোমার পাশে নেবে কাঞ্চন? আমিও তোমার মতো অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই। না হয় না রাধা, এই কাজে আশীর্বাদের চেয়ে অভিশাপ বেশি। যে কাজ মানুষের জীবন বাঁচায়, সেই কাজ করতে গিয়ে যদি অভিশাপ মাথায় পেতে নিতে হয়, তাহলে সেটাকে আমি আশীর্বাদ ভেবে মাথায় তুলে নেব। তুমি শুধু তোমার বন্ধু হিসেবে আমাকে তোমার পাশে থাকতে দাও কাঞ্চন। রাধা ও গো বন্ধু আমার, আধারাতে যদি হাতখানি রাখো হাতে, আমি নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেয়ে। ও গো বন্ধু আমার, আধারাতে যদি হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেয়ে। ও গো বন্ধু আমার, আধারাতে যদি তুমি যে আমার জীবনে এনেছো পথের ঠিকানা, তুমি যে আমার জীবনে এনেছো পথের ঠিকানা, আমি ধন্য ধন্য তোমার চরণ রেখা আমার পথে রেখে গেলে। হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি এলে, ও গো বন্ধু আমার, আধার রাতে যদি এলে, ও গো বন্ধু আমার, আধারাতে যদি এলে। চলে এসো বলছি। আমাকে কাজ পয়দা নাম করে তুমি কোথায় নিয়ে এলে? এ তো একটা হোটেল। এই হোটেলেই তো সবাই তোমায় খেতে আসবে। আমাকে খেতে আসবে মানে? হ্যাঁ, না 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 না, বাইরে খাবে হোটেলের খাবার, আর ভেতরে খাবে যৌবনের খাবার, যেটা পরিবেশন করবে তুমি। ছি, আমাকে তো তুমি দেহ ব্যবসা করাতে চাও? আরে না না না, আমি না, ওই কাঞ্চাই তো আমাকে দিয়ে তোমায় এখানে পাঠালো। মিথ্যা কথা। কাঞ্চা আর যাই করুক, আমাকে দিয়ে সে দেওয়া কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, আলবাত করবে। তাহলে তুমি কাঞ্চাকে কতটুকু চেনো? ও বেটা মহা ধুরন্ধর, আমাদেরকে কাজে লাগিয়ে হাজার হাজার টাকা রোজগার করছে, আর সেখান থেকে 200-500 টাকা ওই জনসেবার কাজে লাগিয়ে বাদ বাকি টাকা নিজের পকেটেই ঢোকাচ্ছে। আর এখন তোমার যৌবন বিক্রি করে মোটা টাকা রোজগারের ফোন দিয়ে এটেছে। না, তোকে আমি এতখানি বিশ্বাস করতাম কাঞ্চা,
আর সেই বিশ্বাসে আজ এই প্রতিদান দিলি কাঞ্চা। এই নোংরা জীবনে জড়িয়ে পড়লে কে আমাকে গ্রহণ করবে? কে? আরে কেউ না করুক, আমি তো আছি, চামেলি সোনা। কি বললি? শোনো, ছোট থেকে আমি এঁটো কাটা খেয়ে কিন্তু বড় হয়েছি, কাজেই এঁটো মাল। মানে তোমার মতো এঁটো মেয়ে মানুষ নিয়ে ঘর করতে আমার খুব একটা অসুবিধা হবে না। তুমি চাইলে তোমাকে আমি যে কোনো সময় বিয়েও করে নিতে পারি। এই ছিদাম ডালি, নিজের বয়সটা খেয়াল রেখেছো? এই বয়সে বিয়ে করার কথা ভাবতে তোমার লজ্জা করছে না? আরে দূর, এই বয়সে ওই কাঞ্চন মল্লিক যদি 3-4টে বিয়ে করতে পারে, তো আমার এই বয়সে তোমাকে বিয়ে করা কি খুব একটা দোষের হবে মনে করেছো? ছিদাম ডালি, আর একটা বাজে কথা বললে মেরে তোর মুখ ভেঙে দেবো। ওরে বাবারে, এ তো মেয়ে নয়, যেন আগুনের ফুলকি। এই আগুনের ফুলকিটাই আমার বেশি পছন্দ ছিদাম ঢালি। তাহলে হ্যাঁ, এবার আমি আসি। আপনার জিনিস এবার আপনি বুঝে নিন। অবশ্যই, এই নিন আপনার পারিশ্রমিক 10,000 টাকা। কাঞ্চন, আমি মিথ্যা কথা বলে তুমি আমাকে এই জান্নাতের কাছে বিক্রি করে দিলে। বেশ করেছি, বেশ করেছি। সেদিন তুই কাঞ্চার কাছে আমার কাছা খুলে দিয়েছিলি না, তার প্রতিশোধ আমি নিলাম। আমার নাম ছিদাম ঢালি, আমি মাঝে মাঝে মিথ্যে কথাও বলি। আমাকে এখানে একা পেলে তুমি চলে যেও না, আমাকে তুমি নিয়ে যাও। কোথায় যাবি রে ছুকরি? তুই আমার কেনা চিলিয়া। আমি তোকে যেভাবে বলবো তোকে ঠিক সেভাবেই কাজ করতে হবে। কখনো না, আমি মরবো তবু আমি দেহ বিক্রি করবো না। আরে দেহ বিক্রি করাটা কি এত সহজ কথা নাকি? তার আগে নাচ গান লাস্যময় ভূমিকায় কাস্টমারদের মন আকর্ষণ করতে হবে। একটা নাচ দেখাও দেখি। না, আমি নাচতে পারবো না। তুই নাচবি না, তোর বাপ নাচবে রে হারামজাদি। নাচ, নাচ বলছি না, নইলে পিস্তলের গুলি দিয়ে তোর মাথার খুলি আমি উড়িয়ে দেব। নাচ, নাচ বলছি, নাচ। বেশ, তবে তাই হোক। তোমার ইচ্ছের যুবক আসতে বলিও, আমার সুখ, স্বপ্ন, হাসি, আনন্দ এই হতভাগী চামেলি। তুই কাঁদছিস কেন? তোর কান্নার দাম এখানে কেউ দেবে না, তাই বলছি। চোখের জল আড়াল করে তিনকুল হাসি হাস। নাচ, নাচ বলছি, নাচ। এ জীবন কেন এত রং বদলায়, কখনো হাসায় কখনো কাঁদায়। এ জীবন কেন এত রং বদলায়, কখনো হাসায় কখনো কাঁদায়। খাবার করে এই অবাক বুকে হাসি চোখে এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। এ জীবন কেন এত রং বদলায়, কখনো হাসায় কখনো কাঁদায়। খাবার করে এই অবাক বুকে হাসি চোখে এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। সাবাস, সাবাস ছুকরি, সাবাস। কাস্টমারকে আকর্ষণ করার ট্যালেন্ট তোমার আছে, কিন্তু সেই কাস্টমারকে কিভাবে কতক্ষণ আটকে রাখতে পারবে তার নমুনাটা এবার দিতে হবে। চলো পাশের ঘরে, চলো চলো। আসবে জানোয়ার আসবে। যতদিন পৃথিবীতে পাপ পুণ্য বেঁচে থাকবে ততদিন তোদের মতো জানোয়ারকে উচিত শিক্ষা দিতে কেউ না কেউ ঠিক ছুটে আসবে। ও আমাকে নষ্ট করতে চেয়েছিল কাঞ্চা, ওকে তুই উচিত শিক্ষা দে। যার মনে মানবিকতার দীক্ষা নেই তাকে কখনো মনুষ্যত্বের শিক্ষা দেওয়া যায় না রে চামেলি। এরা হলো মানুষরূপী জানোয়ার, আর হিংস্র জানোয়ারকে দেখলে মানুষ যা করে আমিও ঠিক তাই করব। বেশি হিরোগিরি দেখাতে এলে গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেব। হুঁশিয়ার, কে? মহাকাল।
আজকাল দেখছি নিজেকে এখানকার বস ভাবতে শুরু করেছো। বস কিন্তু তুমি জানো না যে মহাকালকে উপেক্ষা করে শাস্তিকে ভীষণ ভয়ঙ্কর হতে পারে। বস তোমাকে এখানে একটা মহৎ উদ্দেশ্য সাধনের জন্য পাঠানো হয়েছিল, নারী স্ফূর্তি করার জন্য নয়। আমার ভুল হয়ে গেছে বস। মহাকালের বিচারে ভুলের কোনো ক্ষমা হয় না। তোমার বিচার যথা সময় হবে। তুমি এখন এখান থেকে যাও, এদের সঙ্গে আমার কিছু কথা আছে। ওকে বস। আপনি কে? আড়াল থেকে কথা বলছেন কেন? সামনে এসে কথা বলুন। মহাকাল সহজে কারোর সামনে আসে না যুবক, কারণ এই মহাকাল হলো যমরাজের যমজ ভাই। যার যখন জমালয়ে যাওয়ার সময় ঘনিয়ে আসে, মহাকাল তখনই তার সামনে এসে দেখা দেয়। না স্যার, আমাদের জমালে যাওয়ার ইচ্ছে নেই এবং আপনাকে দেখারও বাসনা নেই। আমরা এখন চলে আছি চামেলি। দাঁড়াও কাঞ্চা, আপনি আমার নাম জানলেন কেমন করে? আমি তোমার ঠিকুজি গোষ্ঠী সবই জানি যুবক, কারণ তুমি আর আমি একই পথের পথিক। তুমি যেমন লোক ঠকিয়ে জনসেবা করো, তেমনি আমিও জনসেবা করি। তবে তোমার পরিধিটা ছোট, আমার পরিধিটা অনেক বড়। তার মানে? তুমি চাইলে এক্ষুনি আমি তোমাদের দুজনকে কাজে লাগিয়ে দিতে পারি, যেখান থেকে লাখ লাখ টাকা রোজগার করে আরো বেশি বেশি জনসেবা করতে পারবে। কি কাজ? একটা ফ্যামিলিতে ঢুকে নকল সম্পর্কে অভিনয় করে সেই ফ্যামিলিটাকে ভেঙে তছনছ করে দিতে হবে। কোথায় কখন কি কাজ করতে হবে তার স্ক্রিপ্ট আমি আগে থেকে রেডি করে রাখবো। আর এই কাজটা করতে পারলে তোমরা পাবে 10 লাখ টাকা। না স্যার, আমরা ছোটখাটো মানুষ, সামান্য চুরি চামারি করে যা পাই তাই দিয়ে কিছু মানুষের উপকার করার চেষ্টা করি, আর এতেই আমরা খুশি। তবু আমি তোমাকে সময় দিলাম, আর একবার ভালো করে ভেবে দেখো। আমার সাহায্যের হাত সব সময় তোমাদের জন্য বাড়ানো রইল। চলে, গুড বাই। ভাবা আমার হয়ে গেছে, এবার বলতো তোকে এখানে কে এনেছিল? জানো, এখন সেটা আমার কাছে সাপে বর হয়েছে। তার মানে? তুই অনাথ শিশুদের জন্য একটা স্কুল খুলতে চেয়েছিলি না কাঞ্চা? চেয়েছিলাম তো, কিন্তু তার জন্য তো অনেক টাকার প্রয়োজন। সেই জন্য তো বলছি, তুই মহাকালের সঙ্গে হাত মিলা, উনি যদি মোটা টাকা ব্যবস্থা করে দেন তাহলে। আচ্ছা, তোর মাথাটা কি একেবারে গেছে? না বলছি, তোর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, তাকে জানি না চিনি না, তাকে বিশ্বাস করবো কি করে? আর তাছাড়া একটু আগে তুই যে কি বিপদে পড়েছিলি সেটা তুই নিজেই ভুগ। যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, যন্ত্রণায় মাথার ভেতরটা ছেড়ে। ওগো ঠাকুর, ওকে তুমি ভালো করে দাও ঠাকুর, ওকে তুমি ভালো করে দাও। কি ব্যাপার, হঠাৎ করে যেন মাথার যন্ত্রণাটা উবে গেল? আচ্ছা আচ্ছা, আমি কিছু ভুল ভাবছি না তো? না, ভুল নয়। তুই একটা ভালো ডাক্তার দেখা কাঞ্চা। আর দূর, ডাক্তার কি করবে? আরে সারাদিন এখানে ঘুরে বেড়াই তো, তাই মাথাটা ধরে গেছে। চল চল, বাড়ি ফিরে চল। দাঁড়া কাঞ্চা, তোর সবেতে অবহেলা। এরকম করলে কিন্তু আমি তোর কাছে আসবো না, এই আমি বলে দিলাম। আমি কারোর অপেক্ষায় নেই রে চামেলি। আমি শুধু একটা কথাই জানি, কি? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ও অভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তোর মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তোর মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মা, আমার মা, আমার দেবী মা, আমার তুনা মা, তুনা মা, তুনা। আরে ছাড় বাবা, ছাড়, পড়ে যাবো যে। না, না, আমি থাকবো না, থাকবো না। ও মা, মা, ও মা, আজকে আমাকে বেতি বেতি করে আদর করে না মা, বেতি বেতি করে আদর করে। এই হতো ভাগা, এখন থেকে তুই একা আর আমার আদরে ভাগ পাবি না। সেই আদরে ভাগ পাবি আমার হবু বৌমা। না মা, না, আমার মায়ের লাগলে বাবা আমি কাউকে দেবো না, আমি কাউকে দেবো না। বোকা কোথাকার, মা কখনো মেয়েকে আদর না করে পারে? ওরে পাগল, আলপনা আমার বৌমা হলেও সে তো আমার মেয়ে। কত সুন্দর করে কথাটা বললে তুমি মা। বাবা মাধব,
তোমার মতো মা যদি পতিতে ঘরে ঘরে থাকে তাহলে থাতুলি বৌমার সম্পর্ক তাই শুধু মা মেয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তে থংথাতে গুলে উঠবে একটা থোনাল থংথাল। ঠিক বলেছিস খোকা, আজকাল অধিকাংশ সংসারে দেখছি শাশুড়ি আর বৌমার সম্পর্কে যেন সাপ আর নেউলের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। মা, তাই তো অধিকাংশ সংসারের বাবা মায়ের শেষ বয়সের ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রম। মা জানিস খোকা, মাঝে মাঝে আমারও বড্ড ভয় হয় রে, ভাগ্যের ফেরে আমাকেও যদি কোনোদিন ওই বৃদ্ধাশ্রমে গিয়ে দাঁড়াতে হয়। মা, মা এতদিনে তুমি তোমার খোকাকে এই দিলে মা। মাদা আমার এই বুকটা দিলে তোমাকে যদি দেখাতে পারতাম তাহলে দেখতে মা। এখানতে মা, এখানটা এই জায়গাতে তোমার জন্য থাদিয়ে লিখেছি ভক্তিলে মন্দির, আর এই মন্দিরে শুধু তোমাকে দেবী রূপে পুজো করতে তাই গো মা। তাই তো হাঁটতে হাঁটতে পৃথিবীর থোপ থুক ওই থোপ আমি ত্যাগ করতে পারবো, কিন্তু তোমাকে আমি কিছুতেই থাকতে পারবো না মা, তোমাকে আমি থাকতে। আচ্ছা বাবা, আচ্ছা যা, আমার ভুল হয়ে গেছে, আর কখনো তোকে এমন কথা বলবো না। এই রে সর্বনাশ, মা তোর সঙ্গে ছেলে মানুষ করতে গিয়ে আমার বড্ড দেরি হয়ে গেল। এখন আমার অনেক কাজ বাকি পড়ে আছে বাবা, আমি এখন আসছি বাবা, আমি এখন আসছি। মা, এই মা তত্ত্ব তার কোনো বিকল্প হয় না, তেনিদের মা হোক বা পলের মা হোক, একবার থাকলে মনটা কেমন শীতল হয়ে যায়। হ্যালো, আমি রুস্তম বলছি বস। যাও বলে জলদি বলে, আমি ব্যস্ত আছি। তেলের ট্যাঙ্কারের ভিতর পাচার করা গরু বোঝাই 5টা ট্যাঙ্কার বাংলাদেশ বর্ডারে ধরা পড়েছে। ও মাই গড! এখন আমি কি করব বস? লরির ড্রাইভার যদি আপনার নামটা ফাঁস করে দেয়? উড়িয়ে দাও, ড্রাইভার সহ 5টা লরিকে তুমি বোম মেরে উড়িয়ে দাও। ও হ্যালো, সর্বনাশ হয়ে গেছে বস, সর্বনাশ হয়ে গেছে। শ্মশান ঘাটির 7 নম্বর গোডাউন পুলিশ ঘিরে ফেলেছে। ওই গোডাউনে লুকোনো আছে 1 কোটি টাকার গাঁজা। ওই গাঁজার গোডাউনে তুমি আগুন লাগিয়ে দাও যেন পুলিশ তো নগরও না পায়। শালা শালা একটার পর একটা শুধু খারাপ আর খারাপ। ও এই শালারা আমাকে পাগল করে ছাড়বে রে। হ্যালো, বারবার ফোন করতে না বুঝি তবু ফোন করছো কেন? ফোন না করে কোনো উপায় ছিল না বস। পিটার 3 কোটি টাকার ব্রাউন সুগার সমেত পুলিশের জালে ধরা পড়েছে। কি খবর সে খারাপ? আমি জানতে চাই এর পেছনে কলকাঠিটা নাড়ছে কে? তোমার চিরশত্রু ডিএসপি অগ্নিদেব রায়। উড়িয়ে দেব ওই ডিএসপি অগ্নিদেব রায়কে, আমি টুকরো টুকরো করে দেব। ওই রাস্কেলটা জানে না যে আমি মহাকাল, যমরাজে যমজ ভাই, আমার হাত থেকে রক্ষা নাই। এতিমা তুমি কখন এলে? কে? কে তুমি মানে? ও মা, আমি তো তোমার খোকা মানিক। না না, আমার খোকা কোনোদিনও মোবাইল ব্যবহার করতো না। তোমার কাছে তো অনেক মোবাইল দেখছি। মানে আগে ব্যবহার করতাম না, এখন যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে না ব্যবহার করতে হয়। মিথ্যা কথা, আমি তোমার সব কথা শুনেছি। তুমি মহাকাল, শয়তানটা আলপনা চরম সর্বনাশ করেছিল। সে কিনা ছদ্মবেশে এই সুখের সংসারে বাসা বেঁধে আছে। আমি যাচ্ছি অগ্নিকে সব বলে দেব, সব বলে দেব। বেচারা বুড়ি মা। মাগো, আমি তোমার পেটে না জন্মালে ও এতদিন তো তোমাকে দেবী রূপে পুজো করে এসেছিলাম গো মা।
আর তুমি কিনা কল্যাণী হয়ে সেই ছেলের বুকে ছবল মারতে চাইলে। ও মা, তোমাদের জানা উচিত ছিল বলো, কুপুত্র যদ্যপি হয় কুমাতা কখনো নয়। তবে তুমি কোনো দুঃখ করো না মা, কোনো দুঃখ করো না। আমি তোমার পেটে না জন্মালেও তোমার সুযোগ্য পুত্র হয়ে আমি তোমার মুখাগ্নি করব, তোমার শ্রাদ্ধ শান্তি করব, আর সবার সামনে কেঁদে কেঁদে বলবো, মধুনামাল মায়ের হাতে তাদের মুখে ধরে মাতে মনে পড়ে আবার মাতে পিসিমা, পিসিমা, ও ঘরে আছো পিসিমা? কি আলপনা, আলপনা এদিকে আসছে, তাহলে কি করবো? আচ্ছা লাস্টটাকে লুকিয়ে ফেলবো, আর লাস্টটাকে লুকিয়ে ফেলি, লাস্টটাকে। না না না, যদি ধরা পড়ে যেত। মাননীয় দর্শক মন্ডলী, আজকের বাস্তবের খোলা রঙ্গমঞ্চে একটা সিনের যে বিশেষ আকর্ষণ আমি সৃষ্টি করলাম, তাতে আপনারা খুশি তো? আপনারা খুশি তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর একটু অপেক্ষা করুন, এর পরবর্তী আকর্ষণ দেখতে পাবেন বিজ্ঞাপনী বিরতির পর। আজ আমি শুক্তোটা নিজের হাতে রান্না করব, তুমি আমার শুক্তো রান্নাটা। পিসিমার বলে আমার দাগ কেন? তবে কি পিসিমাকে কে খুন? পিসিমা, তোমার জন্য দুধ এনেছি মা, দুধ এনেছি। এই না মা, দুধটা খেয়ে নাও মা। তুমি মাইল কলা দিবে লেগে দোকানো কোন কে কথা এত তুতে এত তুতে এত। এখানে তো চিৎকার কিসের মানিকদা? এ কি পিসিমা মাটিতে পড়ে আছে কেন মানিকদা? এই দেখো না, আলপনা মাকে গলা দিবে ফেলে ফেললা। না না, আমি পিসিমাকে খুন করিনি, তুমি বিশ্বাস করো দাদা। আমি পিসিমার গলা দাগ দেখে আমি হাত বোলাতে চেয়েছিলাম, আর তাই থেকে মানিকদা আমাকে সন্দেহ করছে। তুমি আমার মাকে ফেলে তো আমার তুমি তোমার অবাকে খোকাকে ফেলে কোথাও চলে গেলো মা? মা তুমি ফেলে তো মা, ও মা তুমি কোথায় গেলে? কিন্তু মানিকদা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আলপনা পিসিমাকে খুন করতে যাবে কেন? আসলে ব্যাপার হচ্ছে কি জানো তো, মা আমাদের বিয়ে থেকে মেনে নিতে পারেনি, তাই তো মায়ের সঙ্গে আলপনা প্রায় ঝামেলা হতো। এই তো একটু আগে আলপনার সঙ্গে ঝামেলা আমি নিজের কানে তুলে দিলাম, তাই লেগে গিয়ে আলপনা হয়তো মাকে গলা দিবে ফেলে ফেলে। চুপ করো, তুমি তো ভালো করে জানো পিসিমারে বিয়ে করে আপত্তি ছিল না, কেন ছোট ছোট মন করে কথা বলে আমাকে দোষারোপ সাজাতে চাইছো কেন? বলো কেন? তাহলে খুনটা করলো কে? কে কাকে খুন করে? দাদা তুমি এসেছো, এই দেখো না দাদা, মানিকদা বলছে আলপনা নাকি পিসিমাকে খুন করেছে। এ তুই কি বলছিস অভি? আমাদের মাতৃসমা পিসিমাকে আলপনা খুন? না 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 না, এ আমি কিছুতেই বিশ্বাস করি না। মানিক মনে হয় ভুল বলছে। দাদা গো, ওই একই কথা আমিও বলতাম যদি খুনটা আমি নিজে তোকে না দেখতাম। দাদা গো, এই আলপনা মায়ের গলা দিবে লেগেছে, আমার মা তৎপত করতে, আমি কিছুই করতে পারলাম না দাদা। ও মা তো তুমি কোথায় চলে গেলে? স্টপ ইট দাদা, এ তুই কি করলি রে হতভাগী? কোন প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তুই আমাদের মাতৃসমা পিসিমাকে খুন করে বসলি? তুমি বিশ্বাস করো দাদা, আমি খুন করিনি দাদা। তাহলে কে খুন করলো? তুই কি বলতে চাস মানিকদা নিজে তার মাকে খুন করে তার দায়ভারটা তোর উপর চাপাতে চাইছে? আমি জানি না দাদা, আমি কিচ্ছু জানি না। ওরে বোন, এই বিয়েতে তোর যদি আপত্তি ছিল তাহলে তুই আমাদেরকে বললি না কেন রে? আমরা না হয় এই বিয়েটা ভেঙে দিতাম। আমি তোমাদের কেমন করে বোঝাই দাদা? থাক, তোকে আর কিচ্ছু বোঝাতে হবে না।
আমার সব বোঝা হয়ে গেছে। ওরে ওরে তুই তুই আমার বোন হয়ে এত বড় একটা ভয়ঙ্কর কাজ করে বসবি, এ যে আমি কল্পনাও করতে পারিনি রে বোন, এ যে আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু এবার কি হবে দাদা? আইনের হাত থেকে তুমি আলপনাকে রক্ষা করতে পারবে না? কেমন করে পারবো রে অভি? আমি কেমন করে পারবো? আমি যে একজন আইন রক্ষক, কর্তব্যের শৃঙ্খলে আমার হাত দুটো যে আজ বাঁধা। তাই তাই কর্তব্যের অমর্যাদা আমি কিছুতেই করতে পারবো না। আর ঠিক সেই জন্যই তো আমাদের মাতৃসমা পিসিমাকে খুন করার অপরাধে আমি আলপনাকে কিছুতেই ক্ষমা করব না। দাদা, ও দাদা, আমি যদি আলপনাকে ক্ষমা করে দিই, মানিক তুমি? আমি জানি আমার মা আমার কাছে আর কোনোদিন ফিরে আসবে না। তাদের হয়তো আমার অনেক কষ্ট হবে, কিন্তু একটা ভুলের জন্য আলপনা থালা তো জীবন কষ্ট পাবে, এটা আমি মানতে পারবো না গো দাদা। কারণ 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 আমি